আমরা কলকাতা থেকে যে স্যালারিটা পাই, ক্রুজে যদি আমি কাজ করি আমি তার 10 গুণ স্যালারিটা। আবার ক্রুজ শিপে যারা ধরো একটা ইউএস এর কোম্পানি, ইউএস এর যদি একটা এমপ্লয়কে সে হায়ার করায় ক্রুজের কাজের জন্য, সেই স্যালারিটা দিয়ে কিন্তু তার আবার জীবনটা চলবে, তার কাছে কিন্তু আন্ডার পেইড। তুমি যদি প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, আমাদের শুধু সাধারণ মানুষের সিভিক সেন্সটাকে একটু ঠিক করা যায়, আমাদের দেশ কিন্তু তাবর দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে হার বানাতে পারবে। আর এটা আমি ঘুরে বলছি। তো আমার সামনে শুধু আকাশ, সামনে বিস্তৃত সমুদ্র, আর এরকম মোটা মোটা কিছু গাছ রয়েছে এরকম সাইডে জঙ্গলের মধ্যে। ওর মাঝখানে আমি বসেছিলাম, আমার লিটারেলি মনে হচ্ছে যে পেছন থেকে এই বোধহয় তোমার মীরের গলায় পাসাং মারার গল্পটার কথা মনে করে বলে, এখন হয়তো মীরের গলায় তান্ত্রিক কিছু একটা হয়তো বলে উঠবে, কিশোরী পাসিং শোটা দাও। কোন একটা পডকাস্টে আমরা দেখেছিলাম, উনি বলছি যত রান্না খাবার কম খাবে তত বেশি বছর বাঁচবে। আরেকটা আমাদের ক্লাস 10-এ মনে হয় ছিল, উনি বলে একটা উপন্যাস ছিল, সেখানেও ক্ষিতিশ ভদ্রলোক উনি বলছিলেন প্রত্যেকটা এই মশলা জাতীয় খাবো, বিয়ে বাড়ির খাওয়া তোমার আয়ু একদিন না 1 মাস কেমন কমিয়ে দেয়। এরকম কি দেখো, আমি 90 বছর ওটস খেয়ে বাঁচার থেকে 60 বছর বিরিয়ানি খেয়ে বাঁচতে বেশি পছন্দ করি। তো এবার আমি কাটিং করছি, পাশে আমার এরকম সস গুলো বানাতে হবে, ব্রেকফাস্টে সকালবেলা একটু প্রেশার থাকে, তো কাজগুলো আমরা করছি। আমি হঠাৎ করে দেখি ও মাথা ঘুরিয়ে কার সাথে কথা বলছে, মানে তখন রাত 2টোর সময় আমি জাস্ট এরকম ঘুরে গিয়ে দেখছি একটা ছেলে একজন পাশে কেউ দাঁড়িয়ে নেই, ও তার দিকে তাকিয়ে হাসছে, কথা বলছে। নমস্কার, আজকে আমাদের পূর্বে আমাদের অর্ণব স্যার যিনি আছেন তার সাথে একটা এপিসোড করেছিলাম, তার ভাই আজকে দেবায়ন দা আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথমত দেবায়ন দা, খুব ধন্যবাদ যে তুমি আজকে সময় দিলে এখানে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদেরও যে তোমরা সময়টা বার করে অ্যারেঞ্জ করলে এই পডকাস্টটা, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই। আর প্রথমত আজকে দেবানন্দার সাথে সবার একটা পরিচিতি পর্ব সেরে নেওয়া যাক। যে দেবানন্দা, তুমি যদি নিজে থেকে, কারণ আমি দিলে কিছুটা ত্রুটি থাকতে পারে, তুমি নিজে একটা পরিচয় দাও ছোট করে, তারপরে আমরা আলোচনাটা এগিয়ে যেতে পারি। ওকে, তো নমস্কার সবাইকে। আমার নাম হচ্ছে দেবায়ন চক্রবর্তী। তো বেসিক্যালি আমি একজন ক্রুজ শিপের কর্মচারী, আর তার পাশাপাশি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তবে অবভিয়াসলি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা কিন্তু জাস্ট শুরু হয়েছে। আর তার পাশাপাশি আমি একটা নতুন পোস্ট লঞ্চ করেছি এই ক্রুজ শিপ জয়নিং প্রসেসের জন্য, সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো। আর বাকি পডকাস্টে তো আরো ডিটেলসে আমরা কথা বলবো বা জানবো। তোমার যাত্রা সম্বন্ধে শুনবো, তোমার খাদ্য রসিকতা বা যেটা বানাও তুমি কেমন করে বানাও সেই সম্বন্ধে শুনবো, এবং তুমি এত অল্প বয়সে অনেক দেশের কি বলবো নিজের চোখ দিয়ে আস্বাদন করেছো, সেগুলো সম্বন্ধে আশা করি জানতে চাইবো। তো প্রথমে তো যেহেতু তোমার যেটা পেশা সেইটার চর্চায় আছে, মানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেখানে বাবা মা কোনো একটা কোর্স শেষ হওয়ার পরেই বলে যে অমুক চাকরি পরীক্ষায়, তুমি যে পথে গেছো এটা আদৌ যায় কি করে, যদি কাউকে জানাতে চাও? কারণ এটা তো সচরাচর আমরা শুনি না। না দেখো, কুক বা শেফ এই যে পথটা রয়েছে, এটাকে যদি তুমি প্রথমত বলতে গেলে এই কাজটা তুমি যদি চাও, বেসিক্যালি তোমাকে প্যাশনেট হতে হবে। কারণ একটা তো আমি তোমাকে সুগার কোট করে বলতেই পারি, একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড তোমাকে আমি তোমার সামনে তুলে ধরতে পারি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাজটা কিন্তু খুব হার্ড ওয়ার্কিং। তো তোমার খাবার বানানোর প্যাশনটা তোমার মধ্যে অবভিয়াসলি থাকতে হবে প্রথম থেকে এই লাইনে যেতে গেলে। আর এখন কারেন্ট সিচুয়েশনে এই ইন্ডাস্ট্রিটা প্রচন্ড ভাবে গ্রো করছে। মানে কেউ যদি এখন চায় যে শেফ হবো, ওয়েদার ইট ইজ ল্যান্ড অর ক্রুজ, সেটা দেশে হোক বা বিদেশে হোক, সমস্ত জায়গাতে কিন্তু অপরচুনিটির অভাব নেই। কিন্তু অভাব যেটা হয়ে যায় সেটা হচ্ছে হার্ড ওয়ার্কের, এবং এটা তোমার উপরে ডিপেন্ড করছে। তো এই দিক থেকে আমি এটুকুই বলতে পারি, যারা এই শেফ বা কিচেন লাইনে যেতে চাইছো, তো তারা প্রথমত হার্ড ওয়ার্কটাকে নিজের সঙ্গী বানিয়ে নিতে হবে। কারণ নো ম্যাটার তুমি যখন ম্যানেজার পজিশনেও যাবে, যখন তুমি কোনো হোটেলের বা কোনো রেস্টুরেন্টের সু শেফ বা এক্সিকিউটিভ শেফ হবে, সেই অবস্থাতেও কিন্তু তোমাকে ততটাই প্রেশার নিতে হবে যতটা কিন্তু একটা কুককে নিতে হয়। মেবি হয়তো তোমাকে কাটিং বা কুকিং করতে হচ্ছে না, বাট সেই অর্থে তোমার মেন্টাল প্রেশারটা কিন্তু সবসময় থাকবে। ব্যাস এইটুকুই বলতে পারি, যারা এই কুক হতে চাও বা শেফ হতে চাও, বা যারা এই লাইনে যেতে চাও। এটা তো বুঝলাম যে ওই কাজটার মধ্যে ঢুকলে বা ঢুকতে গেলে কেমন লাগে, কিন্তু কেউ যদি চায় ঢুকতে, কোন পথে এগুলো সে এই লাইনে যেতে পারবে? প্রথমত দেখো, এটা সাধারণত দুই ভাবে যাওয়া।
একটা হচ্ছে যে তুমি প্রপার হোটেল ম্যানেজমেন্ট কোর্স করলে, তোমার 12 দিলে, তারপরে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে তারপরে তুমি জয়েন করলে বিভিন্ন হোটেলে বা রেস্টুরেন্টে। আরেকটা হয় যারা ধরো অনেকে চায় যে আমি কোর্স করবো না বা ডিগ্রি কোর্স করবো না, সেক্ষেত্রে তারাও কিন্তু জয়েন করতে পারে। বিভিন্ন 6 মাসের ছোট ছোট ক্রাফটম্যানশিপ কোর্স হয়, বিভিন্ন ছোট কোর্স হয় কুকিং এর। কারণ এই কাজটা মূলত তোমার প্র্যাকটিস বেস কাজ, মানে যত তুমি কাজটা করবে তত তুমি কিন্তু কাজটার প্রতি তোমার দক্ষতা বা সেই দখলটা বাড়বে। তো সেই অর্থে শুরুতেই যদি এখন কেউ ইভেন ধরো 10 বা 12 পাস করেছো, তারা চাইছো না যে 3 বছর কলেজ করবে, তারাও কিন্তু আরামসে যে কোনো এই লাইনটাকে চুজ করতে পারো। শুরু থেকে বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে তোমরা অ্যাপারেন্টিসশিপ নিতে পারো, বা অন্যান্য ক্ষেত্রে যদি চাও তুমি একটা 6 মাসের ছোট যে শর্ট টার্ম কোর্স হয় সেটা করেও কিন্তু তুমি জয়েন করতে পারো। তো মিনিমাম যদি বলো আমাকে তোমার কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে, আমাকে যদি জিজ্ঞাসা করো পার্সোনালি, আমি বলবো তোমার যদি এডুকেশনাল ইফ ইউ আর 10 পাস অর 8 পাস, স্টিল ইউ ক্যান বি আ ভেরি গুড শেফ অর আ ভেরি গুড কুক। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা অতটা ম্যাটার করে না, ম্যাটার নিশ্চয়ই করে। তোমার কাছে যদি একটা ভালো কলেজের সার্টিফিকেশন থাকে, ভালো এক্সপোজার থাকে, সেটা তোমাকে হেল্প করবে, এটা 100% সত্যি। কিন্তু তাই বলে এটা নয় যে কোনো মানুষ এই জিনিসগুলো না থাকলে একটা সাকসেসফুল শেফ হতে পারবে। মানে কোর্সের ব্যাপারটা বুঝলাম অবশ্যই। আচ্ছা, বা তোমার জার্নির কথা আসা যাক। তুমি মানে বিষয়টা কি ছোটবেলা থেকে ভেবেছিলে করবে, অথবা কোনো এরকম হয় না কোনো কাজের সমাপত কিছু একটা ঘটে গেছে যে কারোর সাথে পরিচিতি বা এইভাবে কোনো লাইনে ঢুকে পড়া? না, খুব বাস শেফ এতটা যে এই যে প্রফেশনাল হয়ে এইটা আমি হয়তো জানতাম না ছোটবেলায়, অবভিয়াসলি আমরা কেউই জানি না। কিন্তু কুকিংটা আমি ছোটবেলা থেকেই খুব ভালোবাসি, কারণ আমি ছোটবেলায় বেশিরভাগটা সময় আমার মামার বাড়িতে আমি কাটিয়েছিলাম। তো সেখানে দিদার সাথে আমি রান্না করতাম, তো আমি অনেক ছোট থেকে নিজে নিজে রান্না করতাম, আর জিনিসটা আমার খুব ভালো লাগতো অবভিয়াসলি। আর তার জন্য সেইখান থেকেই কোথাও না কোথাও শুরু হয়েছিল যে আমি করবো। এবং পরবর্তীকালে যখন 10-12 আস্তে আস্তে দিই, তখন এই ব্যাপারগুলো জানতে পারি, তারপরে আমি এই লাইনটাই পারসিউ করি। আর আমি আফটার 12 আর কোনো জায়গাতে হোটেল ম্যানেজমেন্ট ছাড়া আমি আর কোনো কলেজ বলো বা কোনো রকম কোনো কোর্স বলো আমি কোথাও অ্যাপ্লাই অব্দি করিনি। আমি একদম স্থির ছিলাম আমি করলে এইটাই করবো। বিষয়টা এতটা সরল ছিল যে তুমি করলে এবং কাজটা পেয়ে গেলে, মানে এক এক করে হলো কি করে? কারণ সত্যি আমাদের কাছে খুব ধোঁয়াশার বিষয় জিনিসটা, কেউ বিশ্বাসও করে না যে এরকম করে হয়ে যায়। দেখবে পাড়া প্রতিবেশী কারো জিজ্ঞাসা করবে না। দেখো, এবার একটা কথা তুমি দেখবে, তুমি যখনই আমার খুব আমি একজনকে খুব মানি, যেটা হচ্ছে সন্দীপ মাহেশ্বরী, তার একটা লাইন আমি এখানে বলবো, যাহা তক রাস্তা দিখ রা ওহা তক তো চলো, আগে কা রাস্তা ওহা পৌঁছনে কে বাদ দেখনে লগ জায়েগা। মানে যতটুকু তুমি দেখতে পাচ্ছ ততটুকু তুমি এগো, বাকি রাস্তা তুমি যখন ওই জায়গাটায় পৌঁছাবে তুমি তখন কিন্তু আরো অনেক দরজাটা তোমার খুলে যাবে। কারণ আমি যখন ধরো কলেজে পড়ি বা 11-12 পড়ি, আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি যে আমি ক্রুজে জব করবো, আমি আমার যত বছর বয়স তার থেকেও বেশি দেশ আমি ঘুরতে পারবো, এগুলো আমি কখনো মানে আমার স্বপ্নেও আসেনি। কিন্তু যখন আমি এই রাস্তাটায় আস্তে আস্তে এগোলাম, যখন আমি কলেজ থেকে পাস আউট করে যখন আমি জব শুরু করলাম আমার, তখন আমি বিভিন্ন অনলাইনে আমি দেখতে পেতাম যে পাওয়া যায়, অ্যাপ্লাই করলে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। সেই রাস্তাটা থেকে যখন আমি আস্তে আস্তে চলা শুরু করলাম, আমার কাছে অপশনস গুলো অনেক আস্তে আস্তে ভাস্ট হলো যে কিভাবে অ্যাকচুয়ালি যাওয়া যায়। কিন্তু যে কথাটা আমি আবারও বলতে চাই, যদি কেউ অ্যাকচুয়ালি অ্যাব্রড জব বা ক্রুজ জবে তোমরা যেতে চাও, সেক্ষেত্রে যতটা ইনফরমেশন অনলাইনে অ্যাভেলেবেল আছে ততটা কিন্তু মিস ইনফরমেশনও রয়েছে। কারণ আজকালকার দিনে যদি আমরা সার্চ করি নেটে, যে কোনো ক্ষেত্রেই সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। কিন্তু যেহেতু এই চাকরিটা এতটা লোভনীয়, সেক্ষেত্রে অনলাইনে তুমি যদি ডিটেলস জানতে চাও, এখানে কিন্তু অনেক রকম তথ্য দেওয়া থাকে, যেগুলো দেখে বা শুনে আমি গেছিলাম ট্রাই করার জন্য, এবং খুব বাজেভাবে স্ক্যাম হয়ে গেছি। যেমন এটা আমার সাথে হয়েছিল, ইভেন এটা আমার অ্যাকচুয়ালি আমার বন্ধুর সাথে হয়েছিল, আমরা দুজনে একসাথেই গেছিলাম ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ হওয়ার পরে, ইন্টারভিউ যখন আমরা দিলাম ইক্রুজের জন্য, বেসিক্যালি এটা আমি কথা বলছি 2019 সালে। তো প্রথমে একবার আমার বন্ধুটা ট্রাই করতে গেছিল, তার গল্পটা আমি এসে শুনেছি পরে। ও যখন 2019-এ ট্রাই করতে গেল মুম্বাইতে, ও ফার্স্টে ইন্টারভিউ দিয়েছিল। ওকে ফার্স্ট ইন্টারভিউতেই বলেছে হ্যাঁ তোমার সিলেকশন হয়ে গেছে, বা তোমাকে একটা জব অফার লেটার আমরা দিচ্ছি। ওরা ওকে একটা এমনি পেপারে একটা লিখে জব অফার লেটার দিল। এবার পরের দিন ওর কাছে মেলে এলো যে তোমাকে পে করতে হবে 50,000 রুপিস, আর সাথে সাথেই তোমার বাকি সব খরচা পয়সা দিতে হবে। এটাই আমি বলছি। যেহেতু এটা আমার কাছে জানা ছিল না, আবার ওই টাইমে ও অতটা মানে জবটা যখন ও পেয়েছে, ওর মনে তো আনন্দ, আর মানে ওই টাইমে একটা অ্যাড্রিনালিন রাশ হয় মানুষের মধ্যে, এবং ও পুরোটা পে করেনি। লাকিনি ও 15,000 পে করেছিল, বলেছিল বাকিটা আমি পরে দিচ্ছি, এবং
দ্য মোমেন্ট হি পেড 15,000 সমস্ত কানেকশন চলে গেল, আর খুব বাজেভাবে ফিরে এলো। এবং মুম্বাইতে যখন ও কাজ করতো তখন স্যালারি অনেকটাই কম ছিল, কারণ স্টার্টিং এ প্রথম ক্ষেত্রে তুমি বেশি স্যালারি হোটেল ইন্ডাস্ট্রিতে এক্সপেক্ট করতে পারো না, খুবই বেয়ার মিনিমাম তোমার স্যালারি হবে। তো সেইখানে কিন্তু ও যখন ফিরে এলো ওই টাইমটাই আমি ওকে দেখেছিলাম, মানে একটা মানুষ ছোট্ট একটা ভুলের জন্য কতদিন পিছিয়ে যেতে পারে, এই জিনিসটা থেকে ওকে বেরোতে খুব মানে খুবই আমরা সবাই মিলে বলেছিলাম যে এটা হতে পারে বা কিছু, বা এটা থেকে আমরা শিখেছিলাম। ওই বন্ধুটা নিজে যতটা শিখিয়েছে আমাদের মতো মানে আমাদের ফ্রেন্ড সার্কেলকেও অনেকটা শিক্ষা দিয়ে গেছে। যখনই তুমি ক্রুজ লাইনে বা ক্রুজ ইন্ডাস্ট্রি বা বাইরে যাওয়ার এই চাকরির ধরনগুলো ভাবতে যাবে, তখন কিন্তু তোমাকে খুব বুদ্ধি করে বা খুব নিজের মানে ক্ষমতাটা বলতে গেলে কি তোমাকে খুব মানে শান্ত হয়ে খুব ঠান্ডা মাথায় এগোতে হবে, মানে কোন রকম তাড়াহুড়ো বা কিছু দেখানো যাবে না, কারণ স্ক্যামাররা কিন্তু পুরো রেডি বসে আছে তোমাকে স্ক্যাম করার। আর প্রতিদিন এটা বেড়ে চলেছে, যেরকম ক্রুজ ইন্ডাস্ট্রি গ্রো করছে, অপরচুনিটি গ্রো করছে, অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম স্ক্যামের পদ্ধতিও গ্রো করছে। তোমাকে টাইম টু টাইম কিন্তু অ্যাডাপ্টেশনটা তোমার মধ্যে রাখতে হবে। তো অনলাইনে এতটা মিস ইনফরমেশন তুমি ঠিকঠাক কি করে জানি? আমি ঠিকঠাক জেনেছি অন্তত 5 থেকে 6 মাস মুম্বাই শহরে থেকে, এবং প্রতিটা যে অফিস রয়েছে যেখান থেকে একটা অ্যাপ্লিকেশন করি আমরা, যেইভাবে প্রসেসটা আমরা ফলো করি, সেই প্রসেসগুলো আমরা A to Z হাতে ধরে পড়েছি। এবং আমরা একটা 5 থেকে 6 জন আমরা বন্ধুর টিম গেছিলাম, আমরা মাহিমে একটা রুম নিয়ে থাকতাম সবাই মিলে। তো সেখান থেকে আমাদের এই যে অফিসে যাওয়া, বিভিন্ন অফিসটাকে কিভাবে সিলেকশন করা, যে একটা অফিস থাকলে একটা অফিস বিল্ডিং ক্রিয়েট করা কোনো ব্যাপার না, বা যেহেতু এই কাজটায় তোমার ডাইরেক্ট কোম্পানির সাথে তোমার যোগাযোগটা প্রথম ক্ষেত্রেই হচ্ছে না, তোমাকে যোগাযোগ করতে হবে কোনো কনসালটেন্সির সাথে। তো সেক্ষেত্রে একটা ফেক আইডেন্টিটি ক্রিয়েট করা কিন্তু খুব ইজি আজকালকার টাইমে। একটা ফেক লেটার হেড বানানো, একটা সাইনবোর্ড বানানো, একটা ওয়েবসাইট বিল্ড করা, এটা কিন্তু খুব বড় একটা ডিল হয়। তো এই জিনিসগুলো বিভিন্ন, কিন্তু যখন তুমি যাবে, আমরা ধীরে ধীরে কিছুদিন পরে যাওয়ার পরে বুঝতে পেরেছিলাম অ্যাকচুয়াল প্যারামিটারটা কি, যে তার রেজিস্ট্রেশন নাম্বার বলো বা তার কোম্পানি ডিটেলস বলো, এইগুলো কিভাবে সিলেক্ট করলে বোঝা যায় যে না এটা রিজিট কোম্পানি। আর একটা কথা এক লাইনে যদি তোমাকে আমি বলতে চাই, যখনই তুমি এই ক্রুজ শিপ জব বা এই ধরনের বিদেশে চাকরির চিন্তা ভাবনার মধ্যে ঢুকবে, এট দ্যাট মোমেন্ট তোমাকে যদি কেউ বলে যে জয়নিং এর আগে তোমাকে এই টাকাটা পে করতে হতে পারে, তুমি ওই টাইমে ওই জায়গাটা থেকে তুলে চলে আসবে, দ্যাটস ইট। কিন্তু ক্রুজ শিপ জবে টাকা কিন্তু তোমাকে পে করতে হবে, এখানেই ক্যাচ আছে। তোমাকে ডাইরেক্ট এজেন্সিকে হয়তো পে করতে হবে না, বাট ক্রুজ শিপে জয়নিং এর যে ফার্স্ট তুমি যে জয়েন করবে, এটা ধরে নাও অ্যারাউন্ড তোমার মানে 10 থেকে প্রায় 12 মাসের একটা লং জার্নি বা লং প্রসেস। ফার্স্ট জয়েনিংটা তোমাকে বিভিন্ন ধরনের কোর্স করতে হবে, একটা লিস্ট অফ কোর্স রয়েছে, কোর্স বলো, মেডিকেল চেক আপ বলো, ভিসা বলো। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা হিউজ অ্যামাউন্ট খরচা করতে হতে পারে। তার আমি একটা হিসাবও দিয়েছি আমার কোর্সের ডিটেলস, আমি সেখানে বলে দিয়েছি যে কত টাকা কি খরচা তোমার লাগতে পারে। ওই টাকাটার বাইরে বা অ্যাপ্রক্স ওই টাকাটার বাইরে আর কোনো খরচা লাগে না। ঠিক আছে, এইটা তো বুঝলাম, তোমার কাছ থেকে জানতে পারলাম যে এমনিও ভারত, তারপরে ইজিপ্ট এই ধরনের স্ক্যাম ক্যাপিটাল সেটা ফেস করেছি। এবং তুমি নিজেও বললে যে আসার সময় তোমার ফোনটাও চুরি হয়ে যাচ্ছিল, মানে আজকে আসার সময়। আরো ব্রাজিল একটা দেশ এই ক্যাটাগরির মধ্যে পড়ে, এবার পরে তো পরে এবার কেউ যদি বলেন আমাকে এই দেশ নামে বলছো কেন, তাহলে দেশকে শুধরা যাতে আমরা না বলি, কোনোদিন নেদারল্যান্ডস এর নাম নিয়ে, কোনোদিন জাপানের নাম নিয়ে, যেটা চুরি হয় অল্প কিছু হয়। বাট তোমাকে এটা বলতে পারি, নেদারল্যান্ডসটা যেরকম তুমি এখন বলছো হয়তো এখানে চুরি হয় না, বাট আমাদের শিপ যখন নেদারল্যান্ডসে ছিল, আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়েছিল একা কেউ সাবওয়ের মধ্যে যাবে না। আচ্ছা, ওইখানে আমাদেরই একটা কলিগের তার ওয়ালেটের সাথে ফোন, ক্যাশ সমস্ত চুরি হয়ে গেছিল। তাহলে এইটা বলে আমি আমাদের যে ভুলটাকে সাপোর্ট করছি না, বাট এইটা কিন্তু সব জায়গাতেই কম বেশি রয়েছে। আন্ডারওয়ার্ল্ড তো কম জায়গায় কম বেশি সব জায়গাতেই রয়েছে, কিন্তু সাধারণ চলতি ইয়েতে হ্যাঁ এরকম এটা হয়তো হবে না। সেইটা এই স্ক্যাম বা এই সমস্ত জিনিস বা এই জিনিসগুলো তোমাকে যদি ফেস করতে হয়, তোমাকে একটু সাইডে যেতে হবে। আমাদের যেরকম দিন দাহাড়ে ব্যাপারটা হয়, ব্যাপারটা হয়তো ওখানে অতটা দিন দাহাড়ে হয় না, বাট ইয়া ইট ইজ স্টিল দেয়ার, আছে ওখানে। চলো একটা মানে প্রসেসের কথা তো জানলাম যে স্ক্যাম হয় না হয় বা যেখানে ঠিক, বা তোমার সাথে যোগাযোগ করে দেবো যে সত্যি যারা যেতে চায়, যদি ভালো ফোনে অবশ্যই। যখন তুমি এই জিনিসটার প্রথমবার ওকে ঢুকলে ক্রুজের কাজে,
কি মনে হচ্ছিল? কারণ আমি যদি এরকম কিছু করে মানে ক্রুজে যে কোনো কাজ হোক আমি পাই, আমার প্রথমে মনে হবে কি সি সিকনেস একটা কথা হতে পারে। ভেরি গুড কোয়েশ্চেন। দ্বিতীয় হতে পারে প্লেন বা ক্রুজ ভাবলে আমার একটা ভয় লাগে যে কিছু হলে না হয় ঢুকবো না ঢুকবো, গাড়ির মতো দাঁড় দিয়ে কোনো জিনিস নেই, এরকম কিছু প্রথমত না। প্রথমত যেটা বলে থাকি, যেটা হয় সবার মধ্যে, সেটা হচ্ছে সি সিকনেস। এই প্রবলেমটা দেখা যায় এবং এটা সত্যি। তুমি যখন কোনো জাহাজে কাজ করবে বা কিছু মানুষ সেন্সিটিভ হয়, এটা কিন্তু সব মানুষের মধ্যে হয় না, এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। কি হয়, জাহাজ যখন প্রচন্ড পরিমাণে দোলে তোমার শরীরে একটা অস্বস্তি হয়। তুমি যেখানেই থাকো তোমার শরীরে একটা প্রচন্ড পরিমাণে অস্বস্তি হবে, যেটাকেই আমরা সি সিকনেস বলি। এবং প্রত্যেকটা ক্রুজ শিপ, যেহেতু এই কোম্পানিগুলো বেশিরভাগ ইউএস এর কোম্পানি হয়, তো তাদের খুব স্ট্রিক্ট রুল থাকে যে তাদেরকে এমপ্লয়ীদেরকে যে সঠিক পরিমাণ যে ব্যাকআপ বা জিনিসপত্র বা ফেসিলিটি তোমাকে দিতে হবে। এবার তার জন্য আমাদের মেডিকেল সাপোর্ট 100% থাকে। কিন্তু একটা কথা হলো যে কারেন্টলি যেগুলো নতুন ক্রুজ মার্কেটে আসছে বা লঞ্চ হচ্ছে, যে নতুন ক্রুজ গুলো, সেইগুলোর মধ্যে একটা খুব সুন্দর টেকনিক থাকে বলতে পারো, বা কিরকম খুব সুন্দর একটা প্রসেস থাকে, যেটাকে আমরা বলি স্টেবিলাইজার। একটা জাহাজ যখন চলে, যে নতুন আমরা স্পেশালি আমি যে কোম্পানিতে কাজ করি ভার্জিন ভয়েসেসে, তার জাহাজে স্টেবিলাইজেশনটা খুব ভালো। তো কি হয়, জাহাজ যখন খুব বেশি ধরো কোনো জলোচ্ছ্বাসের মধ্যে পড়লো, তখন সেই জাহাজের দুই থেকে চারটে এরকম দাঁড় বা এরকম লাঠির মতো বেরোয়, যেইটা জলের মধ্যে নেমে যায়। এবার তোমার জাহাজের যে মেন প্লেনটা আছে, এটা কাইন্ড অফ লেভিটেট করে জলের উপর। মানে অ্যাকচুয়াল লেভিটেট না করলেও এইটার প্রেশারটা জলের থেকে না থাকলে, এটা জলের থেকে একটু দুটোর মধ্যে কোনো একটা বাফার থাকে। হ্যাঁ, ওই বাফারে এইটা কম কাটে। হ্যাঁ, এইটা কম কাটে এক্স্যাক্টলি। তার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে সি সিকনেসটা বেশি কিন্তু দেখা যায় কার্গো শিপে, যেগুলো মালবাহী জাহাজ হয়। সাধারণত শিপ তো দু রকমই হয়, কার্গো হয় আর যা হচ্ছে ক্রুজ শিপ হয়। আর অন্যান্য শিপ যেগুলো ফাইটে ইউজ হয়, সেগুলো সেই কথায় আমি যাচ্ছি না, সেগুলো একটা কমপ্লিটলি আলাদা। বাট বেসিক্যালি দুটোই হয়, কার্গো শিপ আর হচ্ছে ক্রুজ শিপ। এবার এই ক্রুজ শিপে সাধারণত যে এদের রুটটা থাকে, সেই রুটটা কিন্তু কোস্টাল এরিয়া দিয়েই বেশিরভাগ হয়। সেটা কিন্তু কখনো আপনার যে মাঝ সমুদ্র দিয়ে অনেকটা যাবে এরকম নয়। কিন্তু যখন কার্গো শিপের মেন পারপাস হচ্ছে তাড়াতাড়ি নিয়ে যাবে একটা জিনিস। এক্স্যাক্টলি, ভেরি নাইস। তাদের ইন্টেনশনটাই হচ্ছে যে তাড়াতাড়ি সে নিয়ে যাবে কিভাবে, কোনটা শর্টেস্ট রুট আছে। কিন্তু যখন ক্রুজ শিপ হয়, সেখানে কিন্তু যেহেতু তারা প্রচুর টাকা দিয়ে, যারা ক্রুজ শিপে ঘুরতে আসেন তারা প্রচুর টাকা পে করেন 7 দিনের জন্য বা 8 দিনের, তাদেরকে তার জন্যই আমাদের স্যালারিটা দেওয়া যায় এতটা সম্ভব, নাহলে কিন্তু দেওয়া যাবে না। তো সেই মানুষগুলোর লাক্সারি যে চিন্তা ভাবনাটা ক্রুজকে সবার আগে, সেটা প্রথম প্রায়োরিটি। তার জন্যই ক্রুজ শিপ কখনো সেরকম খুব একটা মাঝ সমুদ্রে যায় না, আনটিল অ্যান্ড আনলেস তারা ক্রসিং করছে। মানে আমার টোটাল ক্রুজ লাইফে আমি 2বার ক্রসিং করেছি। একবার করেছিলাম আমরা, যেটা তোমার ইউরোপ থেকে যাচ্ছিলাম আমরা অস্ট্রেলিয়া। তো সেখান দিয়ে তোমার সুয়েজ ক্যানালের ভেতর দিয়ে, সুয়েজ ক্যানাল আমরা যেরকম ভূগোলে পড়েছি, ওর মাঝখান দিয়ে এসে তোমার ইন্ডিয়া থ্রু দিয়েও গেছিলাম। ইন্ডিয়াতেও এসেছিলাম, মুম্বাইতে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর হয়ে আমরা অস্ট্রেলিয়া পৌঁছেছিলাম। কিন্তু যখন আমরা ফিরছিলাম, তখন একটা ওই টাইমে হয়তো ইসরায়েলে একটা যুদ্ধের একটা কিছু মানে এয়ার স্ট্রাইক চলছিল ওই টাইমে। তো তার জন্য আমাদের রুটটাকে চেঞ্জ করা হলো। আমরা ইন্ডিয়া এই রুটটা না ধরে আমরা সোজাসুজি, যদি তুমি ম্যাপটা খুব ভালো করে দেখো, আমরা এসেছিলাম মরিশাসে। তো ডাইরেক্ট অস্ট্রেলিয়া থেকে মরিশাস একটা সোজা ভাবে আমরা এসেছিলাম। সেটা কিন্তু মানে মেন ভূখণ্ড থেকে অনেকটা দূর। আমি আমার পুরো ক্রুজ লাইফে আমি একবারই জলোচ্ছ্বাসে ফেস করেছিলাম, এবং সেটা মানে যেহেতু আমার সেটা প্রথমবার, অবভিয়াসলি, কারণ অত বড় যারা এক্সপিরিয়েন্স তারা তো হাসছে, তারা মজা করছে, ঘুরছে, বলছে এটা নাকি কোনো ব্যাপারই না। কিন্তু আমার ওই প্রথমবারই একবার ভয় লেগেছিল পুরো এত বছরে, কারণ ওই টাইমে প্রচন্ড ওয়েভ আসছিল। মানে আমাদের টোটাল জাহাজটা হচ্ছে 17 ফ্লোর আছে, টোটাল 17 তলা রয়েছে। এত জলের ঝাড় আসছে, সেই 17 তলার ওপরে অব্দি জলের ছিটা চলে আসছে, এত হাইট হচ্ছিল। আমার টোটাল এই একটাই ভয় লেগেছে। কিন্তু এখন যে জাহাজগুলো হয়, এদের মানে বেসিক্যালি ক্রুজ শিপের সিকিউরিটির দিক থেকে আমি বলবো তুমি নিঃসন্দেহে যেতে পারো, কোনোভাবেই কোনো রকম তোমার এই প্রবলেম গুলো হবে না। আর ইনকেস যদি ধরো জাহাজ ফুটো হয়ে যায়, যে কোনো জাহাজের দুটো প্রসেস থাকে এইটার সাথে রক্ষা করার। প্রথমত হয় একটা ওয়াটার টাইট ডোর বলে একটা সিস্টেম থাকে, যেটা হলো যে সমুদ্র তলের সাথে সব থেকে কাছের যে তলটা থাকবে জাহাজে, তার উপরে 2-3টে লেভেলে ওয়াটার টাইট ডোর থাকে। আর সেইগুলো যখনই অন হয়ে যাবে, তখন কিন্তু জল যদি নিচেও ফুটো করে দেয়, ওই প্লেনটাকে ভেদ করে তার উপরের লেভেলে আসতে পারবে না, সেটা কাইন্ড অফ লক করে দেবে। এই একটা প্রসেস থাকে।
আর জাহাজটা খুব এগোতে না পারলে অনেকক্ষণ ভেসে থাকতে পারবে, অনেকক্ষণ ভেসে থাকতে পারবে। জলটা ওপরে, মানে জাহাজ কখন ডোবে, যখন জলটা ভেতরে ডুবে যায় পুরো জাহাজটা, তখনই তো ডোবে। কিন্তু ওই ওয়াটার টাইট ডোর যখন একবার অন হয়ে যায় তখন জলটা কিন্তু ভেদ করে আর ওপরের প্লেনে আসতে পারে। এইটা একটা প্রসেস রয়েছে। আরেকটা যে সেকেন্ড হচ্ছে, জাহাজের প্লেনটা আমরা যখন গেছিলাম আমাদের ট্রেনিং এর সময় দেখানো হয়েছিল, তো জাহাজের তলটা না এখন সিঙ্গেল প্লেন হয় না, এরকম বিভিন্ন খোপ 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 থাকে। এবার ধরো একটা জায়গায় আমি ভাবলাম ব্রেক হয়ে গেল, কিন্তু বাকি যে পোর্শন গুলো থাকে সেগুলো জাহাজটাকে ভাসিয়ে যাবে। তো কাইন্ড অফ তোমার যদি একটা দিক ব্রেক হয়ে যায়, এরকম না যে তোমার পুরো কমপ্লিট প্লেনটাই ওটাতে এফেক্টেড হয়েছে, বাকি প্লেন গুলো কিন্তু চেষ্টা করবে জাহাজটাকে ভাসিয়ে রাখে। তল থাকে তার মধ্যে, হ্যাঁ এরকম কাইন্ড অফ খোপ থাকে। একটা যদি পার্ট ভেঙে যায় খোপটা ডুবে, হ্যাঁ বাকি জিনিসগুলো চেষ্টা করে জাহাজটাকে ভাসিয়ে রাখে। তো এই প্রসেস গুলো থাকে। আর তার উপরে এখন তো অবভিয়াসলি জিপিএস সিস্টেম এতটা স্ট্রং রয়েছে, কোনো যদি আমি ধরেও নিলাম প্রচন্ড কোনো এমার্জেন্সি হয়ে গেল, তোমাকে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট করে দেওয়া হবে। কারণ সেই পরিমাণ যত সংখ্যার তোমার জনসংখ্যা থাকে একটা জাহাজে, ক্রু আর প্যাসেঞ্জার মিলিয়ে প্রত্যেকটা কোম্পানির এইটা নিয়েও যত পরিমাণ লোক থাকবে তার ডাবল অ্যামাউন্টে তোমার রাখতে হবে, লাইক মানে ডাবল ক্যাপাসিটি, ডাবল অ্যামাউন্ট না সরি, মানে ধরো তোমার 10 জন যদি একটা জাহাজে থাকে, তাহলে টোটাল তোমাকে এতগুলো লাইফ বোটস রাখতে হবে যাতে 20 জন অ্যাটলিস্ট ধরে যায়। মানে একদিক জন তোমার যদি ডুবেও যায়, অন্য দিক থেকে যেন মানুষগুলোকে ইভ্যাকুয়েট করা যায়। যে কাজটা টাইটানিক করেনি, যেই কাজটা এক্স্যাক্টলি টাইটানিক যেই কাজটা করেনি, যার জন্য তাকে বলাও হয়েছিল এবং সে খুব বড় করে নাকি দাম্ভিকতার সাথে বলেছিল আমাদের দরকার নেই, এবং প্রথম সেলেই সেটা ডুবে গেছে। বাট এখন সেই সমস্যাগুলো নেই, একদমই নেই, তোমরা নির্ভয়ে যেতে পারো। মানে প্রথমত উঠার কেসটা একটু মানে ক্লিয়ার করে দিলাম যে ভয় নেই, আপাতত কোনো ভয় নেই এখনো, কারণ যদি না সুনামি আসে তাহলে তো কিছুতেই রক্ষা নেই, সেটা কিছুতেই রক্ষা নেই। ওইটা না হয় বুঝলাম, জাহাজে উঠলাম। এইবার কর্মজীবন, আমি যেমন একটা ব্লগ দেখছিলাম, একটা চ্যানেল রয়েছে হিন্দিতে, সে পাগলের মতো ঘুরে বেড়ায়, কখনো কোনো টেন্ট করে, এক দেশের থেকে আরেক দেশে গাড়ি করে যায়, ঠিক আছে, হিচ হাইকিং নাকি এই জাতীয় জিনিস করে, এমন ভদ্রলোক। হ্যাঁ, তো তিনি একবার একটা ক্রুজে উঠলো, ইন্দোনেশিয়ার থেকে আরেকটা অংশ কোথায় যাচ্ছিল, সেইখানে দেখলাম যে ট্রাক উঠছে, মাল রয়েছে, লোকের ক্যাবিন রয়েছে, আবার লোক বাইরেও যাচ্ছে। তো তোমরা যখন কাজ করবে বিভিন্ন ক্রুজে বা একটা, আমি জানি না অনেকগুলো কি একটা, তখন মানে পরিবেশটা কেমন থাকে? হ্যাঁ, এবার আমাদের যে ডেইলি রুটিন থাকে ক্রুজে, একটা জিনিসই যেটা একটু কষ্টকর সত্যি কথা বলতে, সেটা হচ্ছে ক্রুজ শিপের জবে কিন্তু কোনো উইক অফ সেক্ষেত্রে হয় না। কি নেই? উইক অফস নেই। মানে তোমার যদি ধরো 8 মাসের একটা কন্ট্রাক্ট হলো, ধরো তোমার 8 মাসের একটা তুমি কাজে গেলে, 8 মাস গিয়ে তারপরে তোমার ধরো 2 মাস ছুটি হয়, তারপরে গিয়ে তুমি আবার জয়েন করলে, এরকম ভাবে হয় 6 মাস ডিউটি, তারপরে 2 মাস কি 3 মাসের ভ্যাকেশন, তারপরে 6 মাস, অনেকের 8 মাস ডিউটি, 2 থেকে 3 মাস ভ্যাকেশন, তারপরে আবার 8 মাস, এরকম ভাবে হয়। এবার যত তুমি প্রমোশন পাবে তত তোমার এই টাইমটা কমতে থাকবে, মানে এই যে কন্ট্রাক্ট পিরিয়ডটা ছোট হতে থাকবে, সময়টা কমতে থাকবে, তুমি ছুটিটা বেশি পাবে। আর যখন তুমি এইখানে যাবে, সব থেকে বড় সমস্যা যেটা হয়, এটা হলো তোমার উইক অফটা পাওয়া যায় না। কারণ দেখো, তুমি যখন একটা ক্রুজ শিপে যাচ্ছ, তোমার থাকা খাওয়া যাবতীয় সমস্ত খরচা ক্রুজ শিপ করবে। মানে তুমি যদি বাইরে বেরিয়ে কোনো জিনিস না কেন, ক্রুজে তোমার টোটাল এক্সপেন্স 0। ইভেন তুমি যদি ইফ আর লাভ টু কনজিউম অ্যালকোহল, আমাদের পার্টিও হয় ক্রু পার্টি, যেখানে কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হয়। মানে তোমার ভেতরে আর 1 পয়সা খরচা নেই, আনটিল আনলেস তুমি বাইরে গিয়ে কোনো দেশ তুমি ঘুরছো, যখন আমরা সবসময় ঘুরতে যাই, মানে এরকম সুযোগ তো হয় না। তো আমরা বেরিয়ে কোনো সবসময় কিছু ধরো কোনো একটা জায়গা ভিজিট করলাম, তো সেইখানে কোনো টিকিট সেটা আমাদের যখন ব্যবস্থা দাঁড়ায়, তোমরা কি ডকের বাইরে যাওয়ার সুযোগ? একদম ডকের বাইরে যাওয়ার সুযোগ পাবে। এবং আমরা যখনই কোনো নতুন জায়গায় ধরো যায়, আমরা নিজেদের মধ্যে, যেহেতু 8 মাসের কন্ট্রাক্ট হয়, সবাই তোমার কলিগরা তোমার ফ্যামিলির মতো হয়ে যায়। এবার ধরো কোনো একটা দেশে জাহাজ 2 দিন কি 3 দিন থাকবে, এবার আমরা তাদের সাথে কাজ সফল করে নিই যে আজকে আমি কাজটা টেনে দিচ্ছি, তুই আজকে তাড়াতাড়ি চলে যা, নেক্সট দিনকে আমার ওটা টার্ন। তো আমরা এরকম টানা যেহেতু ছুটি পাই না, আমরা ধরো 5টা-6টার মধ্যে হাফ ডে কাজ করে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা ঘুরে টুরে যা হোক, মানে যতটা পোর্ট এরিয়া থেকে যতটা ঘোরা যায়, অনেক সময় কোম্পানি আমাদের শাটেলও করে দেয়, শাটেল ব্যবস্থা থাকে, তারা মেন সিটির মাঝখানে আমাদেরকে ছেড়ে দেয়, আমরা ঘুরে টুরে আবার চলে আসি। তো এই জিনিসগুলো তুমি কিন্তু ক্রুজ শিপে এরকম না যে তোমাকে শুধু কাজই করতে হবে, তোমার কাজ হতে পারে 10 ঘন্টা, কিন্তু তার বাইরে তোমার জিম বলো, ক্রু পার্টি বলো, মুভিজ বলো, গেমস বলো,
ইনডোর গেমস আউটডোর গেমস সব, ইভেন আমাদের জাহাজেও আমাদের ছোট ফুটবল কোর্ট রয়েছে, আমরা ওখানে ফুটবলও খেলি। ফুটবল খেলার জায়গা রয়েছে, বাট হ্যাঁ এবার বড় একটা বিশাল স্টেডিয়ামের মতো মাঠ নয়, যেটাকে ফুটসল বলে আই থিঙ্ক, ছোট যে ফুটবল খেলার গ্রাউন্ড গুলো হয় সেখানে আমরা খেলাধুলা করি। তো ওই সমস্ত জিনিস তুমি পাবে, মানে ওরা একটা কমপ্লিটলি তোমাকে এমন না তোমাকে বোর থাকতে দেবে, তারা সবসময় হয় ক্রু পার্টি হচ্ছে বা ধরো কোনো মুভি নাইট হচ্ছে বা ভেতরে বিভিন্ন শোজ হয়, সেই শোজও আমরা দেখতে পারি। তো এরকম মানে কম বেশি জিনিসটা খুবই অ্যাডভেঞ্চারাস। মানে ডেইলি আমরা ধরো কাজ করছি, এবং আমি যখন নিজে কাজ করতাম, আমার তো বাড়ি নৈহাটিতে, তো আমার কাজ করতে যেতাম আমি ডেইলি 1.5 ঘন্টা 3 ঘন্টা আমি ট্রেনেই যাতায়াত আমার হয়ে যেত, সেখান থেকে নেমে আবার বাসে করে যেতাম। তো আমার ডেইলি যে 3-4 ঘন্টা যেটার জন্য আমাকে কোনো কোম্পানি পে করছে না, আমাকে ডেইলি কিন্তু করতে হচ্ছে। অরেল সেইটা ছেড়ে যদি আমি কাছাকাছি কোথাও মেস নিয়ে থাকি, আমি ধরো কলকাতায় কোথাও কাজ করি, সেখানে মেসে ফিরে কিন্তু আমার যাবতীয় কাজ আমার করতে হচ্ছে। কিন্তু এইখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। তুমি ধরো কাজ করছো কোনো কোম্পানিতে, ওই কাজটুকু করে আসার পরে খাবারের দায়িত্ব কোম্পানি, তোমাকে টাইম মতো তোমার যে বুফে থাকে, তোমার যে রেস্টুরেন্ট থাকে, ওখানে প্রত্যেকটা ক্রুদের জন্য রেস্টুরেন্ট থাকে, যেখানে শুধু ক্রুরাই যায়, ওখানে কোনো প্যাসেঞ্জার অ্যালাউ না। তো সেইখানে গিয়ে কিন্তু তুমি ফ্রিতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, হাই টি, স্ন্যাক্স 24x7 খাবার থাকে, তোমার খাবারের চিন্তা নেই। সেকেন্ড হচ্ছে জামা কাপড় কাচার জন্য আমাদের কোম্পানি স্পেশালি, অনেক কোম্পানি দেয় অনেক কোম্পানি দেয় না, ডিটারজেন্ট অব্দি প্রোভাইড করে। তো আমি জাস্ট জামা কাপড়টা নিয়ে ওয়াশিং মেশিন থাকে, সেখানে গিয়ে তুমি ওয়াশ করে নিলে। আর তোমার যে অবভিয়াসলি তোমার যে অফিসের ইউনিফর্মটা রয়েছে, মানে যেটা করে তুমি কাজ করবে, সেটা কোম্পানি নিজেরাই ধুয়ে দেয়, তোমাকে জাস্ট প্রথম দিন দিতে হয় কি নেক্সট দিন নিয়ে নিতে হয়। আর সেকেন্ডটা হচ্ছে রুম ক্লিনিং, তোমাকে বেসিক রুমটা একটু ক্লিনিং নিজের করতে হবে। তার উপরন্তু যে হাউসকিপিং এর টিম আছে, তারা কিন্তু তোমার রুমের লিনেন চেঞ্জ করে দিয়ে যাবে। মানে তোমার কাজটা বাদ দিয়ে বাকি টাইমটা ইউ ক্যান এনজয়, তুমি দেখতে পারবে টাইমটা। আর তোমার একটা এক্সাইটমেন্ট মনে তোমার সারাক্ষণই থাকবে, কারণ প্রথমবার আমি যখন গেছি, আমার ফার্স্ট ট্রিপে আমি খুব লাকি ছিলাম, আমি ক্রসিংটা পেয়েছি। মানে আমি 8 মাসের কন্ট্রাক্টে টোটাল 13খানা দেশ ঘুরেছি। মানে কোনোদিন সকালে উঠছি, আজকে সকালে উঠলাম ধরো ইজিপ্টে, কালকে সকালে আমি পৌঁছে গেলাম দুবাই, বা দুদিন থেকে সেখান থেকে চলে এলাম ইন্ডিয়া। আমার জার্নিটা এরকম হয়েছিল, তো প্রচন্ড এক্সাইটেড ছিল ওই সময়টা। আচ্ছা, ওই জায়গাটা না হয় শুনলাম, কিছুক্ষণ একটু জাহাজ থেকে নামার চেষ্টা করি। একদম। তুমি বললে যে তোমার যত বয়স হচ্ছে তার থেকে বেশি দেশ ঘুরেছো। হ্যাঁ। প্রথম আমার প্রশ্ন থাকবে যে এতগুলো দেশের মধ্যে হ্যাঁ কোনটা ভালো লেগেছে সবার থেকে? সব থেকে ভালো লেগেছে যদি আমাকে হিউম্যান মেড আর্কিটেকচারের কথা বলে, যেটা মানুষের তৈরি সব থেকে সুন্দর শহর লেগেছে, সেখানে আমি দুটো শহরকে রাখবো। এক হচ্ছে দুবাই, এক হচ্ছে অস্ট্রেলিয়া, সিডনি। তো বেসিক্যালি ওই যে সিডনির যে অপেরা হাউসের যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা এতটা সুন্দর। আর সেকেন্ড হচ্ছে দুবাই, বুর্জ খালিফা বলো, তারপরে তোমার বুর্জ আল আরব বলো, তারপরে তোমার আটলান্টিস বলো, মানে হিউম্যান মেড যদি আর্কিটেকচার, এইগুলো বেস্ট জায়গা। মানে একটু খুব আর্টিফিশিয়াল জায়গা সুন্দর থেকে। আর যদি প্রাকৃতিক সৌন্দর্য বলো, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আমি দুটো দেশকে এখানে রাখবো। একটা হচ্ছে গ্রিস, আর দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষ। কারণ আমাদের জায়গাটা, সত্যি কথা বলছি, তুমি যদি প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, আমি ইন্ডিয়ার তো সবটা তো ঘুরে ওঠা হয়নি, কিন্তু যেটুকু জায়গায় গেছি, আমাদের শুধু সাধারণ মানুষের সিভিক সেন্সটাকে একটু ঠিক করা যায়, আমাদের দেশ কিন্তু তাবর তাবর দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে হার বানাতে পারবে। আর এটা আমি ঘুরে বলছি, এটা কিন্তু আমি কোনো পডকাস্ট দেখে খুব কঠিন ভাষা ইউজ করে খুব ব্যক্তিত্ব দেখিয়ে তোমাকে বলছি না, একদম সত্যিকারের রিয়েলিটি বলছি। আমাদের যদি একটু সিভিক সেন্স থাকে, প্রাকৃতিক সৌন্দর্য ভারতকে হার মানানোর দেশ এরকম নেই। কিন্তু কারেন্টলি যদি বলো, গ্রিসের স্যান্তোরিনি আইল্যান্ড, মিকোনোস আইল্যান্ড, অসাধারণ জায়গা। ভারতের আন্দামানে আমি দেখেছি কত সুন্দর সুন্দর, কত সুন্দর রয়েছে, শুধু আমাদের মেইনটেনেন্সটা, এটাই হচ্ছে। তা এইখানে তোমাকে একটা স্টোরি আমি একটু শেয়ার করতে চাই। এটা হলো মিকোনোস আইল্যান্ড, একটা গ্রিসের একটা আইল্যান্ড রয়েছে। তো ওইখানে আমাদের জাহাজ প্রতি সপ্তাহে একবার করে যেতে হয়, যখন আমরা তোমার ইটালিতে আমাদের ভয়েসটা চলবে। তো সেই পার্টটা না খুব ছোট ছিল, মানে খুব দূরে যাওয়া যাবে, মানে জাহাজটা যেহেতু আমাদের বড়, সেখানে যেত না। তো জাহাজটা আমরা অনেকটা দূরে নোঙর করে সেইখান থেকে লাইফ বোটে করে আমরা পাড়ে আসতাম। আর মিকোনোসে আমাদের জাহাজ ওভারনাইট থাকতো। মানে জাহাজ কিন্তু সবসময় প্রতিটা দেশে ওভারনাইট নাও থাকতে পারে, মানে সারা রাত থাকার পারমিশন অনেক সময় পাওয়া যায় না, বা রুটের জন্য দূরে চলে আসতাম না। হ্যাঁ, দূরে চলে আসতাম, কিন্তু মিকোনোসে আমরা ওভারনাইট থাকতাম। তো ওই দিনকে এরকম হতো যে রাত্রিবেলা আমি বেরিয়ে গেছিলাম, আমার একদিনই খুব ভালো লেগেছিল। আমি রাত্রিবেলা বেরিয়ে, এরকম পাহাড়ের গায়ে ছোট্ট একটা শহর, এবার আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে না
এই পাহাড়ের এই সাইডটায় চলে এলাম। মানে তুমি যদি তোমাকে যদি বোঝাতে পারছি কিনা আমি জানি না, মানে একটা দিক যখন আমি পেছনে ফিরে দেখছি পাহাড়ের কোলে আমার জাহাজটা ঢেকে গেছে, আর এই দিকটায় চলে আসার ফলে আমি তোমার ওই যে জনবসতি আছে ওইটা কিছু দেখতে পাচ্ছি না। তো আমার সামনে শুধু আকাশ, সামনে বিস্তৃত সমুদ্র, আর এরকম মোটা মোটা কিছু গাছ রয়েছে এরকম সাইডে জঙ্গলের মধ্যে। ওর মাঝখানে আমি বসেছিলাম। আমার লিটারেলি মনে হচ্ছে যে পেছন থেকে এই বোধহয় তোমার ওই মীরের গলায় পাসাং মারার ওই গল্পটার কথা মনে পড়ে গেল। এখন হয়তো মীরের গলায় তারানাথ তান্ত্রিক কিছু একটা হয়তো বলে উঠবে, কিশোরী পাসিং শোটা দাও। তো আবার কখনো মনে হচ্ছে যেন শার্লক হোমসের ওই দ্য হাউন্ডস অফ দ্য ব্যাসকারভিলস আমি পৌঁছে গেছি। এখনই বোধহয় কোনো কুকুর রেডিয়াম মেখে আমার দিকে ঘেউ ঘেউ করবে। মানে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। মানে সত্যি কথা বলছি তোমাকে, আমি নৈহাটির একটা জাস্ট বাংলা মিডিয়ামে পড়া একটা ছেলে, আমি গ্রিসের মিকোনসে রাত্রিবেলা একটা জঙ্গলের মধ্যে বসে আছি। আমি রাত্রিবেলা বেরিয়ে এরকম পাহাড়ের গায়ে ছোট্ট একটা শহর, এবার আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে না এই পাহাড়ের এই সাইডটায় চলে এলাম। মানে তুমি যদি তোমাকে যদি বোঝাতে পারছি কিনা আমি জানি না, মানে একটা দিক যখন আমি পেছনে ফিরে দেখছি পাহাড়ের কোলে আমার জাহাজটা ঢেকে গেছে, আর এই দিকটায় চলে আসার ফলে আমি তোমার ওই যে জনবসতি আছে ওইটা কিছু দেখতে পাচ্ছি না। তো আমার সামনে শুধু আকাশ, সামনে বিস্তৃত সমুদ্র, আর এরকম মোটা মোটা কিছু গাছ রয়েছে এরকম সাইডে জঙ্গলের মধ্যে। ওর মাঝখানে আমি বসেছিলাম। আমার লিটারেলি মনে হচ্ছে যে পেছন থেকে এই বোধহয় তোমার ওই মীরের গলায় পাসাং মারার ওই গল্পটার কথা মনে পড়ে গেল। এখন হয়তো মীরের গলায় তারানাথ তান্ত্রিক কিছু একটা হয়তো বলে উঠবে, কিশোরী পাসিং শোটা দাও। আমি রাত্রিবেলা বেরিয়ে এরকম পাহাড়ের গায়ে ছোট্ট একটা শহর, এবার আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে না এই পাহাড়ের এই সাইডটায় চলে এলাম। মানে তুমি যদি তোমাকে যদি বোঝাতে পারছি কিনা আমি জানি না, মানে একটা দিক যখন আমি পেছনে ফিরে দেখছি পাহাড়ের কোলে আমার জাহাজটা ঢেকে গেছে, আর এই দিকটায় চলে আসার ফলে আমি তোমার ওই যে জনবসতি আছে ওইটা কিছু দেখতে পাচ্ছি না। তো আমার সামনে শুধু আকাশ, সামনে বিস্তৃত সমুদ্র, আর এরকম মোটা মোটা কিছু গাছ রয়েছে এরকম সাইডে জঙ্গলের মধ্যে। ওর মাঝখানে আমি বসেছিলাম। আমার লিটারেলি মনে হচ্ছে যে পেছন থেকে এই বোধহয় তোমার ওই মীরের গলায় পাসাং মারার ওই গল্পটার কথা মনে পড়ে গেল। এখন হয়তো মীরের গলায় তারানাথ তান্ত্রিক কিছু একটা হয়তো বলে উঠবে, কিশোরী পাসিং শোটা দাও। আমি রাত্রিবেলা বেরিয়ে এরকম পাহাড়ের গায়ে ছোট্ট একটা শহর, এবার আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে না এই পাহাড়ের এই সাইডটায় চলে এলাম। মানে তুমি যদি তোমাকে যদি বোঝাতে পারছি কিনা আমি জানি না, মানে একটা দিক যখন আমি পেছনে ফিরে দেখছি পাহাড়ের কোলে আমার জাহাজটা ঢেকে গেছে, আর এই দিকটায় চলে আসার ফলে আমি তোমার ওই যে জনবসতি আছে ওইটা কিছু দেখতে পাচ্ছি না। তো আমার সামনে শুধু আকাশ, সামনে বিস্তৃত সমুদ্র, আর এরকম মোটা মোটা কিছু গাছ রয়েছে এরকম সাইডে জঙ্গলের মধ্যে। ওর মাঝখানে আমি বসেছিলাম। আমার লিটারেলি মনে হচ্ছে যে পেছন থেকে এই বোধহয় তোমার ওই মীরের গলায় পাসাং মারার ওই গল্পটার কথা মনে পড়ে গেল। এখন হয়তো মীরের গলায় তারানাথ তান্ত্রিক কিছু একটা হয়তো বলে উঠবে, কিশোরী পাসিং শোটা দাও। আমি রাত্রিবেলা বেরিয়ে এরকম পাহাড়ের গায়ে ছোট্ট একটা শহর, এবার আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে না এই পাহাড়ের এই সাইডটায় চলে এলাম। মানে তুমি যদি তোমাকে যদি বোঝাতে পারছি কিনা আমি জানি না, মানে একটা দিক যখন আমি পেছনে ফিরে দেখছি পাহাড়ের কোলে আমার জাহাজটা ঢেকে গেছে, আর এই দিকটায় চলে আসার ফলে আমি তোমার ওই যে জনবসতি আছে ওইটা কিছু দেখতে পাচ্ছি না। তো আমার সামনে শুধু আকাশ, সামনে বিস্তৃত সমুদ্র, আর এরকম মোটা মোটা কিছু গাছ রয়েছে এরকম সাইডে জঙ্গলের মধ্যে। ওর মাঝখানে আমি বসেছিলাম। আমার লিটারেলি মনে হচ্ছে যে পেছন থেকে এই বোধহয় তোমার ওই মীরের গলায় পাসাং মারার ওই গল্পটার কথা মনে পড়ে গেল। এখন হয়তো মীরের গলায় তারানাথ তান্ত্রিক কিছু একটা হয়তো বলে উঠবে, কিশোরী পাসিং শোটা দাও। সামনে দাঁড়িয়ে আমি একটা ফটো তুললাম, ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আফ্রিকাটাও সুন্দর লেগেছে, বাট আমি আবারও বলবো আমার গ্রিসের স্যান্তোরিনি আইল্যান্ডের মতো সুন্দর বা মিকোনস আইল্যান্ডের মতো সুন্দর জায়গা আরেকটা দেশ। অভিজ্ঞতাটার জন্য তো হ্যাঁ, ওই অভিজ্ঞতাটার জন্যই ওইটা আরো স্পেশাল। আরেকটা দেশের মধ্যে রয়েছে যেটা হচ্ছে তোমার মন্টেনেগ্রো বলে একটা দেশ রয়েছে এই দুটোর মাঝখানে। সেইখানে একটা শহর রয়েছে পোতর, ওইখানে আমি গেছিলাম। ওই জায়গাটাও কিন্তু ইকুয়ালি সুন্দর। আর মানে আমরা যখন জাহাজ নিয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এরকম চারিদিকে না এরকম পাহাড় ছিল, আর পাহাড়ের মাঝখান দিয়ে জাহাজটা যাচ্ছে,
এবং আমরা যখন সাইডে দেখতে পাচ্ছি দুই দিকে দুটো পাহাড় আর পুরো জায়গাটা মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, মানে ধরো ওই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভিতে যেন কোনো বেফ এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এরকম একটা ব্যাপার। ওই জায়গাটা আমার অস্বাভাবিকভাবে সুন্দর লেগেছে জায়গাটা, মানে ভয়ঙ্কর সুন্দর জায়গা বলে। এই কটা দেশ আমার খুব পছন্দের যদি প্রাকৃতিক সৌন্দর্য বলে। আর আগে তো বললাম ম্যাড যেগুলো। আচ্ছা, যেমন একটা অভিজ্ঞতার কথা বলে তুমি রিসেন্ট দিকে, এরকম কোন অভিজ্ঞতা আছে? তারপরে আমি প্রশ্নটা করবো, কারণ আমার খুব ভালো লেগেছে এটা। এরপরে মানে কিরকম এই ধরনের অভিজ্ঞতা যে তুমি মানে তুমি একা সেই চাঁদ সেই এমন একটা পরিবেশ, যেমন মানে অমানবিক লাগে কেমন যেমন জিনিসটা, যে এটা আমি জীবন একটু আগে জানাতে ছিলাম। প্রথমবার এটা অমানবিক নয়, এটা মানে খুব ভয় লেগেছিল। আমি যখন ফার্স্ট টাইম জয়েন করছি, তো এবার আমার সাথে যাদের জয়েন করার কথা ছিল লাকিলি তাদের পেপার ওয়ার্কটা আমার একটু আগে হয়ে যায়, তাদের মেডিকেলটা, তো তারা ক্লিয়ারেন্স পেয়ে যায়, তারা চলে যায়। আমার কিছুদিন পরে জয়েনিং ছিল, তোমার ইটালি চিবিতা বেকি আছে আমার জয়েনিং ছিল। তো সেইখানে আমি নেমেছি আর আমার ফ্লাইটটা ল্যান্ড করেছে রাত্রিবেলা। আমি প্রথমবার ক্রুজে যাচ্ছি এবং আমার যারা বন্ধুরা আমার সাথে যাওয়ার কথা ছিল তারা অলরেডি চলে গেছে এক সপ্তাহ আগে। তো তাদের সাথে সেরকম ভাবে যোগাযোগ হয়নি, কারণ আমিও ব্যস্ত ছিলাম, তাদেরও নতুন জায়গা। তো এবার আমি নেমেছি, তখন রাত 11:30-12টা বাজে ইটালির টাইমে। তো নামার পরে দেখি একজন এলো, এসে আমাকে দেখি ভার্জিন ভয়েজেস আমার কোম্পানি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তো কি আমি হ্যান্ডশেক করলাম, আমার নামটা চেক করে বললো আসুন। এবার আমি যাচ্ছি, এরকম একটা মানে বাল্বগুলো ভূতের সিনেমার মতো না, ওই ইয়ের মধ্যে গেছি আমরা, পার্কিং এরিয়াতে গেছি। তো বাল্বগুলো ফ্লিপ করছে, তার মাঝখানে একটা বড় মার্সিডিস, তো ওর দরজাটাকে এরকম ভাবে খুলে দিল, যেরকম আমাদের ওই যে বাংলা সিনেমায় দেখবে যেগুলো থেকে কিডন্যাপ করে সেম যেটা থেকে তোমার ওই যে মালটাকে গাড়িতে তোল, ঠিক ওরকম ফাইলে খুলে দিল। আমি উঠে পড়লাম লাগেজ নিয়ে, এবার আমি যাচ্ছি। আর অ্যাকচুয়ালি তোমার ইটালিতে কিন্তু খুব চাষাবাদ হয়, প্রচন্ড চাষাবাদ হয়। আর রাত্রিবেলা বুঝতে পারছো চারিদিকে শুধু ক্ষেত, মাঝখানে একটা হাইওয়ে, অত বড় গাড়িতে আমি একা। আর যে ড্রাইভার রয়েছে সে তার রিজনাল ল্যাঙ্গুয়েজে কথা বলছে, সে ইংলিশে কথা বলছে, সে তার রিজনাল ল্যাঙ্গুয়েজ ইটালিয়ানে বলছে, ঠিক আছে। আমি ভেতরে না চুপ করে বসে আছি, আমি শুধু ভগবানকে ডাকছি ভগবান, কারণ আমার তখন ফোনে কোনো নেটওয়ার্ক নেই, আমার কোনো চেনা জানা নেই, আমার কাছে শুধু একটা আই কার্ড রয়েছে কোম্পানি, যেটা দেখাতে পারবো। আর যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি আমার সামনে মনে হচ্ছে জমদূত দাঁড়িয়ে রয়েছে, আর গাড়ি তখনও 110-এ চালাচ্ছে ফাঁকা রাস্তায়। আর এর সাথে যদি একটা বাংলা গাছ চালিয়ে হয়েছে, ওই যে কি আছে না শ্মশান ঘাটে, ওইটা মজাদারের থেকে বেশি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। তাই আমি বলছি যারা প্রথমবার যাবে জয়েনিং এ, তারা অ্যাকচুয়ালি যে প্রসেস গুলো বলে আছে সেই প্রসেস গুলো জাস্ট চোখ বন্ধ করে ফলো করবে, এত ভাবতে যাবে না। যতই তুমি ভাববে অথেন্টিক সোর্স থেকে, অথেন্টিক অবভিয়াসলি এটা থ্যাংক ইউ তার জন্য, অথেন্টিক সোর্স থেকে যাবে এবং যে প্রসেস গুলো বলা আছে পরপর ফলো করবে। শুধু নিজের বুদ্ধি লাগালে তুমি টেনশনে পড়ে যাবে। আচ্ছা, এই জায়গাটা মোটামুটি একটা ইতি টানা যায়, যেটা তোমার কাছে পরবর্তী শোনার যে যেমন প্রথমে যেমন আগে একটা ক্রসিং ওভারের অভিজ্ঞতা হয়েছে এবং কিছুটা বলে যে সতর্কতা উপরে জলের শ্বাস আসছে ভাবা যায় না প্রায়, ঠিক আছে। সেইভাবে বলতে গেলে কি কোনোদিন যেমন তুমি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের নাম করলে, তেমন কোনো ভয়ের মুহূর্তে এসছে যাদের মনে সেরকম যে আসেনি? না, তখন শুনেছো কারোর মুখে গল্প? না, অ্যাকচুয়ালি ক্রুজ শিপে পাইরেটস অ্যাটাক হয় না, পাইরেটস অ্যাটাক না, মানে কোনো ভয়ের মুহূর্ত যেইবার গেলাম না, ওইটা তোমাকে যে যখন বললাম আমি ক্রসিং, ওই টাইমে আমার একবার ভয় লেগেছিল। আরেকবার ভয় আমার লেগেছিল, যেটা হলো যে আমার সাথে আমার যখন নাইট শিফট ছিল, বুঝলে, আমি ব্রেকফাস্ট রেডি করছি, বিভিন্ন তোমার গ্রিল টমেটো সেগুলো নিজা করছি। এবার আমার সাথে যে কাজ করতো সে আমার বন্ধুরা ছিল একজন ইন্দোনেশিয়ান, আর ওর সেলফ টক আমরাও করি, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা সেলফ টক করি আয়নার সামনে আস্তে আস্তে, আমার ওই বন্ধুটা সেলফ টক করতো প্রচন্ড জোরে জোরে, আমি সেটা জানতাম। তো এবার আমি কাটিং করছি, পাশে আমার এরকম সস গুলো বানাতে হবে, ব্রেকফাস্টে সকালবেলা একটু প্রেশার থাকে, তো কাজগুলো আমরা করছি। আমি হঠাৎ করে দেখি ও মাথা ঘুরিয়ে কার সাথে কথা বলছে, মানে ওর সেলফ টকটা এরকম, ও দুটো ক্যারেক্টারই একা প্লে করে, মানে ও যার সাথে কথা বলছে তার হয়েও অ্যান্সার ওই দিচ্ছে, আবার ওই কথা বলছে। এবং তখন রাত 2টোর সময় আমি জাস্ট এরকম ঘুরে গিয়ে দেখছি একটা ছেলে একজন পাশে কেউ দাঁড়িয়ে নেই, ও তার দিকে তাকিয়ে হাসছে, কথা বলছে। এবং পরের দিনই গিয়ে আমি শিফটটা চেঞ্জ করেছি। বলে ভদ্রলোক মনোভাব দিচ্ছে না ডায়লগ দিচ্ছে, এসব কবি বিপদে পড়ে বুঝতে পারবে। এই একটা এক্সপিরিয়েন্স খুব রয়েছে। আর বাকি যদি মজার এক্সপিরিয়েন্স বলো তাহলে প্রচুর রয়েছে। মানে আমি নিজে বার্সেলোনার যে ফ্যান ক্লাব রয়েছে, যখন বার্সেলোনাতে গেছিলাম, বার্সেলোনার যে ফ্যান ক্লাব রয়েছে তার ভেতরে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের যে ট্রফি রয়েছে সেটা রাখা ছিল, সেটা নিজের হাতে ধরে আমি ফিল করেছি।
আমরা তো বার্সেলোনার বিরোধী ক্যাপ্টেন লোক, কি বলবো। হ্যাঁ, পর্তুগালেও গেছি। তোমাদের যারা মানে বার্সেলোনার বিরোধী মানে আরেকজনেরই অবভিয়াসলি তোমরা বিরোধী। তো তার সে যে দেশের এভাবে খেলে সেই দেশেও গেছি। পর্তুগালেও আমরা গেছি ঘুরতে। আমাদের লিসবনে আমাদের পোর্ট ছিল, সেই লিসবন শহরটাও ঘুরেছি। ওখানে একটা বড় তোমার এরকম একটা বড় স্ট্যাচু, মানে স্ট্যাচু না, ওয়ালে পুরো পেন্ট করা রয়েছে, জায়গাটা খুব সুন্দর, ওইখানে খুব দেখেছি। বাট ওই জায়গাটাতে কিন্তু প্রচুর বাংলাদেশি, পর্তুগালে কিন্তু প্রচুর বাংলাদেশি থাকে, প্রচুর। মানে এটা আমি অবাক করেছি, আমি যেই কান্ট্রিতে এখন অব্দি গেছি মোস্ট অফ দ্য কান্ট্রিতে আমি বাংলাদেশি পেয়েছি। ইভেন মরিশিয়াসে আমি নামার পরে যখন আমরা সিটিতে যাচ্ছি, আমি একটু এগিয়ে দেখি প্রাণ পটেটো চিপস বিক্রি হচ্ছে। মানে প্রচুর লোক যায়। আর আমি চাই বাংলার ছেলে বা মেয়েরাও এই জিনিসটাতে এগোক। কারণ আমাদের জাহাজে কি বলতো, ক্রুজ শিপে সাধারণত ভাবে ইন্ডিয়া আর ইন্দোনেশিয়া এই দুটো বেশিরভাগ, এই দুটো ন্যাশনালিটির লোকই বেশিরভাগ কাজ করে, কারণ আমরা হার্ড ওয়ার্কিং। যে যতই বলুক ইন্ডিয়ান পিপল আর হার্ড ওয়ার্কিং, এটা তারাও মানে, সেই দেশের মানুষরাও মানে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ক্রুজের জবেরটা না একটা উইন উইন গেম বলতে পারো। মানে অ্যাকচুয়ালি তুমি যদি খুব ঠান্ডা ভাবে ভাবো, আমরা কলকাতা থেকে যে স্যালারিটা পাই, ক্রুজে যদি আমি কাজ করি আমি তার 10 গুণ স্যালারিটা। আবার ক্রুজ শিপে যারা, ধরো একটা ইউএস এর কোম্পানি, ইউএস এর যদি একটা এমপ্লয়কে সে হায়ার করায় ক্রুজের কাজের জন্য, সেই স্যালারিটা দিয়ে কিন্তু তার আবার জীবনটা চলবে। তার কাছে কিন্তু আন্ডারপেড, আমার কাছে যখন আমি 10 টাইমস ডলারে পে, হ্যাঁ তার জন্য, কারণ দাম কম ছিল না। তো অবভিয়াসলি এখানে পিপিপি একটা ফ্যাক্টর হয়ে যায়, পারচেজিং পাওয়ার প্যারিটি। তো সেই অনুযায়ী এটা একটা উইন উইন গেম। মানে কোম্পানি তোমার যখন হায়ার করবে, যদিও ইউএস এর এমপ্লয়কে হায়ার করে, এই স্যালারি তো মানবে না, তার ওরা আরো 3-4 গুণ স্যালারি চাই। আর আমরা কারেন্টলি যে স্যালারিটা পাচ্ছি সেটা হয়তো ইন্ডিয়াতে আমরা যেটা পেতাম তার 10 গুণ। এখানে আমরাও খুশি থাকছি, কোম্পানিও খুশি থাকছে, তো একটা উইন উইন গেম হচ্ছে। আর তার জন্যই কোম্পানিরা তোমাকে তার ফ্লাইটের খরচা, যাতায়াতের সমস্ত খুশি হয়ে কোম্পানি থেকে পে করে। তোমার যাওয়ার জন্য প্র্যাকটিক্যালি 1 পয়সাও খরচা হয় না। আর যে প্রসেসিং হয়, প্রথমটা তোমাকে অনেক রকম কোর্স করতে হবে, যেহেতু তোমাকে একবারে তুমি এতগুলো দেশের এন্ট্রি নেওয়ার সুযোগ পাচ্ছ। তো তোমার মেডিকেল থেকে শুরু করে, যেহেতু তুমি জলে কাজ করবে তাই জন্য বিভিন্ন সেফটি কোর্সও হয়। তো সমস্ত কিছু কোর্সের যে খরচাটা হয়, সেই খরচাও কিন্তু কোম্পানি বেয়ার করে। তুমি যাওয়ার আগে নিজের থেকে খরচা করবে, প্রত্যেকটা বিল যখন তুমি রেখে দেবে, তুমি কোম্পানিকে গিয়ে শো করবে, ফার্স্ট স্যালারির সাথে তোমার সমস্ত টাকা রিভার্ট হবে। এই জন্য এই কাজটা আমার এতটাই ভালো লাগে। আর যে খারাপ লাগার যে ব্যাপারটা যেখান থেকে এলো, যে ক্রুজ শিপে আমি দেখেছি মোস্ট অফ দ্য টাইম ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ান এরা কাজ করে, কিন্তু এই ইন্ডিয়ানের মধ্যে বাঙালির সংখ্যা সিঙ্গেল ডিজিটেও হয়তো আসবে না। আর একটা কথা জানলে তুমি অবাক হবে, ক্রুজ শিপের চাকরি যে কটা ইনস্টিটিউশনের প্রয়োজন হয় এই কোর্স গুলো করার জন্য, ইন টার্মস অফ মেডিকেল, ইন টার্মস অফ STCW কোর্স, এই সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু অফিস যেগুলো ডিজি শিপিং অ্যাপ্রুভ হবে সবগুলো কলকাতাতে রয়েছে, প্রত্যেকটা কলকাতাতে রয়েছে। ইভেন যারা 7 সিস্টার্স মানে তোমার নর্থ ইস্টের যারা কাজ করে, তারা সমস্ত ডকুমেন্টেশন করে কলকাতায়। আর কলকাতার ছেলেমেয়েরা আজকে সঠিক উপায়টা না জানার জন্য কিন্তু যাচ্ছে না। আর মনে একটা ভয় রয়েছে যে কিভাবে করবো বা কি করবো, ব্যাপারটা কিন্তু এতটা ডিফিকাল্ট নয়। তোমাকে যা সাহস করে এগোতে হবে, ফার্স্ট স্টেপটা দেখবে, বাকিটা তোমার ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইটা পডকাস্টে ধরবো বলে জানা নেই, তুমি নতুনই বললে যে যেহেতু এত পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ছেলেরা, কোনো কারণ মনে হয় যে কোনো কেমন অনেক লেখায় আমরা উপন্যাসে দেখি একই জিনিস লেখা, বাঙালি নাকি খুবই ঘর কোনো। না দেখো, ভালো তো আমি অবশ্যই পারি, মিথ্যা তো বলবো না, কিন্তু তোমাকে একটা খুব ছোট একটা হিসাব দিই আমি। চলো, ধরো কলকাতাতে এখন স্টার্টিং স্যালারি তোমার মতে কত হয়, যে কোনো একটা অ্যাভারেজ বা অন অ্যান অ্যাভারেজ 12 থেকে 15,000, যদি আমি খুব বলি না করবো। আমার একটা বন্ধু ছিল নিয়মতে কাজ করে, তার সাথে দেখা ছিল, সে আমাকে বললো যে আমরা মাসে কাজ করি, বগুলায় কত পাই, বললো 10-11 আমি 15,000ই ধরছি, মোর অর লেস 15,000। ওখানে গেলে বাড়ে আর কি, হ্যাঁ ওখানে গেলে বাড়ে, তারপরে অনেকে বেশিও করে, আবার অনেকে 8-9 হাজার টাকাতেও করে, রাজি হয়ে যায়। তো 15,000 আমি অন অ্যান অ্যাভারেজ ধরি। আমি ধরলাম পার ইয়ারে তোমার 10% ইনক্রিমেন্ট হলো আপ টু 60 ইয়ার্স। তোমার 60 বছর অব্দি তোমার প্রতি বছর 10% বেড়ে গেল, যেটা হয় না, একটা টাইমের পরে গিয়ে তোমার স্যালারি স্টিফ করে। মানে 15 বছর তোমার যদি এই 15,000 স্যালারি প্রতি বছর 10,000 হাইক করে, তুমি যদি 21 বছর থেকে চাকরি শুরু করো, 60 বছর বয়সে তোমার স্যালারি হবে 6 লাখ টাকা। তো 6 লাখ টাকা কলকাতাতে স্যালারি কেউ পায় না। তবুও আমি ধরে নিলাম, আমি বেস্ট কলকাতার সিনারিও ধরছি আর আমি ওয়ার্স্ট ক্রুজ শিপের সিনারিও ধরছি। তাহলে তোমার
টোটাল 21 বছর থেকে তুমি যদি কাজ শুরু করো আনটিল 60, তোমার টোটাল যে ইনকাম হবে সেটা রাফলি অ্যারাউন্ড 1.8 crores হবে। এটা রাফলি এইটা পাবে। এবার তুমি যদি ক্রুজ শিপে জয়েন করছো, অন অ্যান অ্যাভারেজ আমি ধরলাম তুমি $1000 পাচ্ছ। তুমি যদি কিচেনে হও বা সার্ভিস হও, তোমার স্যালারি কিছুটা ইনক্রিজ হবে। যখন তুমি ক্লিনিং এ হলে একটু ডিক্রিজ হবে। আমি একদম অ্যাভারেজ ধরলাম, এই স্যালারিটা অ্যাভারেজ, মানে খুব ইজিলি অ্যাচিভেবল ক্রুজ শিপ জবে। মানে শুরুর দিকে $1000, এটা ইজিলি অ্যাচিভেবল। আর এটা এখন ইন্ডিয়ান মানিতে 85,000। এটা যত বাড়বে 89 হয়ে গেছে, তো প্রাইস আরো বেড়ে গেছে। তুমি হয়তো এটা আরো ভালো জানবে, অ্যারাউন্ড 90,000। তো এই 90,000 তুমি যদি 8 মাস কাজ করছো, যে 2 মাস কাজ করবে তুমি তার স্যালারি পাবে না। এই হিসাব করে তুমি যদি দেখো, এই কাজটা তুমি যদি ক্রুজ শিপে করো, তুমি 60 বছর বয়সে তোমার লাইফ টাইমে যে টাকাটা জোগাড় করছো, 60 বছরের মাথায় যে টাকাটা রোজগার করছো, আমি খরচা কিচ্ছু ধরছি না। আর ক্রুজ শিপে আমি ধরলাম তোমার কোনো প্রমোশনও হলো না, তুমি একই থেকে গেলে, যেটা সম্ভব না। তুমি যখনই কোম্পানি সুইচ করবে, তোমার এক্সপিরিয়েন্স হবে, তোমার প্রতি কন্ট্রাক্টে স্যালারি বাড়বে। আমার বেড়েছে, আমার সাথে যারা কাজ করে সবার বেড়েছে স্যালারি, কম হোক বেশি হোক সবার ভুল কম করে অবশ্যই। হ্যাঁ, 100% তার স্যালারি বাড়বে। তো আমি ধরলাম তুমি কোনো কোম্পানি সুইচও করলে না, তোমার কোনো প্রমোশন হলো না, তাও তোমার যে কলকাতাতে কাজ করলে 60 বছরের যে তোমার রোজগার, টু দ্য বেস্ট সিনারিও, ইন দ্য বেস্ট কেস, ক্রুজ শিপে ওয়ার্স্ট কেসে সেই অ্যামাউন্টটাই কিন্তু তুমি রোজগার করতে পারবে অ্যাটলিস্ট 23 থেকে 24 বছরের মধ্যে। মানে তোমার বয়স যখন 42 থেকে 43 হবে, তুমি এই সেম রোজগারটা করে ফেললে, যেটা তুমি করতে কিন্তু গিয়ে 60 বছরের মাথায়। আর 60 বছরে সেই টাকাটার ভ্যালু তুমি যদি আমাদের প্রতি বছর যেটা ইনফ্লেশন হয়, ইনফ্লেশনটাকে যদি তুমি ধরো, তুমি কিন্তু 15-20 বছর আগে তুমি সেম অ্যামাউন্টটা জোগাড় করে নিতে পারবে। এই জিনিসগুলো তোমার কাছে এখন ক্ল্যারিটি আসছে না। হয়তো তোমার শুরুতে মনে হচ্ছে যে না, কাজটা এরকম করলে কতদিন করব, এখানে থাকলে যেমন পার্মানেন্ট চাকরি, তুমি পার্মানেন্ট চাকরি 60 বছর বয়স অব্দি কাউকে সার্ভ করে যে টাকাটা রোজগার করছো, তুমি যদি 10 থেকে 12 বছরে সেই টাকাটা রোজগার করে ফেলতে পারো, তোমার পার্মানেন্ট চাকরি কি দরকার আছে? তুমি অ্যামাউন্টটা তো আগেই পেয়ে যাচ্ছ। মানে এই জায়গাটা, প্লাস তুমি যে ফ্রিতে ওয়ার্ল্ড ট্যুর করছো, সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে, খুব সত্যি কথা বলতে, এতগুলো দেশ ঘোরা আমার পক্ষে সম্ভব নয়, যতটা এক্সপেন্সিভ হয় টিকিট। আর যাদের কাছে টিকিট পারচেস করা সম্ভব, তাদের কাছে এত টাইমও থাকে না। এই একটা জিনিস, যেমন তুমি বললে যে সেই একই কাজ যেমন ক্রুজে করলে বেশি পেতো, কেন যায় না? আমি একটা জিনিস দেখতে পাই যে একে তো এখানকার ছেলে মেয়েরা খুব কর্মবিমুখ। দেখবে তুমি যে সরকারি চাকরি কেন চাই, কারণ কাজ করতে হবে না, একটা মানসিকতা থাকে। তার জন্য তুমি যদি সেটাও শুধু বলছো, আমি কিন্তু কাজ না করে 1.8 লাখ কোটি টাকা পাচ্ছি, এবার আমার গিয়ে তো কাজ করতে হবে। তুমি যেমন তুমি রান্নার কাজ করো, সেটা যদি ভালো না হয় তো সে ওখানে পার পেয়ে যাবে, তোমার কাছে পার হবে না। না আসলে দাদা, আমি কাউকে ছোট না করেই বলছি, আমাকে যদি এরকম কোন একটা কাজ দেওয়া হয় যে একটা ঘরে আমি যাবো, কাজটা করে চলে আসবো, আর আমাকে 60 বছর অব্দি একই কাজ করে যেতে হবে, আমি মরে যাবো। এটা লাইফে একটা অ্যাডভেঞ্চার দরকার হয়। তুমি তো কন্টেন্ট ক্রিয়েশন করছো, তোমার পড়াশোনা হোক জারি হোক, তার পাশাপাশি করছো, তোমার তো খাটনি হচ্ছে, বাট তুমি তো স্টিল করছো। আমিও যেরকম করি, মানে আমার এই 2 মাসে আমি টোটাল, যেহেতু আমি বাইরে থাকি, ওখানে গেলে তো আমি শুট করতে পারি না, আমার সেট, আমার ফটোগ্রাফার সবাই এখানকার। তো আমি যখন এই ছুটিতে 2 মাসে আসি, আমি কিন্তু পুরো 10 মাসের কন্টেন্ট এই 2 মাসে শুট করতে পারি আমার। বাট করছি। তোমার লাইফে তুমি যদি অ্যাডভেঞ্চার চাও, সেটা 100%, সেটা ক্রুজও না হতে পারে, তুমি বাইরে যাও না কাজ করতে। আমার বক্তব্যটা হচ্ছে যে তুমি বাইরে, তোমাকে যেতেই হচ্ছে, তোমাকে একটু বেশি স্যালারির জন্য ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে ট্রাভেল করতে হচ্ছে। তারপর সেখানে কিন্তু কস্ট বেরিং খুব, সেখানে তোমার কস্টিংটা এতটা বেশি হচ্ছে, থাকার তোমার মিলেমিশে একই। হ্যাঁ, তুমি যাচ্ছ শুধু তোমার নিজের একটা শান্তির জন্য। কিন্তু তাহলে আমি বলছি, তাহলে আরেকটু সাহস দেখি, একটু এগোও না, কি প্রবলেম আছে? বললেও যে ডুবিও হচ্ছে না, কারণ আমার মনে তো ভয় ছিল না, সেটাও বললে যে ডুবিও হয় না, ডুবি হয় না, ক্রুজ শিপ ডুবি হয় না। তুমি যদি দেখো লাস্ট যেটা হয়েছে, নোট করা হয়েছে, একটা তোমার জাহাজ ডুবে গেছিল, সেটা হচ্ছে তোমার কার্নিভাল ক্রুজের একটা শিপ ডুবে গেছিল, বড় শিপ, সেটা বহু বছর আগের কথা। আমি এক্সাক্ট ডেটটা হয়তো আমার এখন মনে পড়ছে। সকলে মারা গেছে না, সকলে মারা যায়নি, বাট অনেক মানুষ মারা গেছিল, এবং সেটা হয়েছিল তার ক্যাপ্টেনের দোষে। সে ক্যাপ্টেন, মানে যেহেতু বিপদ দেখে সে পালিয়ে গেছিল জাহাজ থেকে, সেই জাহাজে থাকেনি। মানে সে চাইতো যদি সেই সময় যদি একটু রুটটা চেঞ্জ করতো, তাহলে হয়তো প্রবলেমটা হতো না। ও বিপদ দেখে লাইফ বোট নিয়ে পালিয়ে গেছে, তার জন্য তাকে সুও করা হচ্ছে কোর্টে, তার উপরে মামলাও চলছে। ক্যাপ্টেনের ব্যাপারে এইটুকু সিনেমা দেখে আমরা বলি যে ক্যাপ্টেন সেই ব্যক্তি হচ্ছে শেষে যাবে, সে হচ্ছে একমাত্র পার্সন যে তোমার মানে যে অ্যাবান্ডেন্ট শিপটা বলে, মানে অ্যাবান্ডেন্ট শিপ মানে জাহাজ ছেড়ে দাও।
এটা আমাদেরকে ড্রিল করতে হয় প্রতি, এটাও কিন্তু ক্রুজ লাইফে যদি যারা যাচ্ছ বা যাবে তাদের কিন্তু বলে দিই, ড্রিলটা তোমার ক্রুজ লাইফের একটা পার্ট। উনি ড্রিল করেন না? হ্যাঁ, উনি ড্রিল করবেন, উনি মাইকে বলবেন। সবাই, প্রত্যেকটা মানুষের, যেরকম আমার প্রথমবার ছিল আমি লাইফ জ্যাকেট টিমে ছিলাম, মানে যখন ইমার্জেন্সি হবে আমার কাজ হচ্ছে লাইফ জ্যাকেট বার করে সবাইকে দেওয়ার। তো এই ড্রিল গুলো চলতে থাকে, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এই ড্রিল গুলো তোমাকে করাতে হবে। বাট ক্রুজ শিপ ইজ 100% সেফ। আই এম নট শিওর অ্যাবাউট কার্গো, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই কার্গোতে। যদি থাকে, আমি যদি কোনোদিন হয় ভবিষ্যতে যাওয়ার, আমি ফিরে এসে তোমাকে আবার জানাবো যে সত্যিটা কি। বাট ক্রুজ শিপে কোনো এখনো অব্দি ইট ইজ ভেরি সেফ। মানে যে সমস্যাটা বলছো সেটা তোমার রাস্তাতেও হতে পারে, তুমি যদি পরিসংখ্যান দেখো সেই অ্যাক্সিডেন্ট তোমার রাস্তাতে বেশি হবে। ক্রুজ শিপে ওখানে তুমি অনেক বেশি সেফ থাকবে, যেহেতু ওখানে চোর ডাকাত তুমি একটা ক্লোজড এরিয়া সিকিউর জায়গাতে থাকছো, তো সেফটি তোমার 100% রয়েছে। এইটা আমি পুরোটা নিশ্চিত হলাম। এবার আস্তে আস্তে তোমার কাজে আমি জিজ্ঞেস করতে পারি। তুমি একটু প্রথমে বলেছিলে যে ছোটবেলা থেকে তোমার রান্না করতে ভালো লাগে। আমার মতো বা যে দর্শক যারা রয়েছে, যারা এই জিনিসটাকে অত বিশেষ ভাবে নেয় না যে স্পেশাল কি হতে পারে, আমি এমনি রান্নার জিনিস ইনস্টাগ্রামে ফিডে প্রচুর আসে, এক পশু পাখির আসে, এক ঘন্টা আসে, ওই দেখে আমি কাটাই মাঝে মাঝে। তো কোনো জিনিসকে স্পেশাল বানানো বা এটা একটু বলতে পারবে আমাকে এই জিনিসটা একটু পাল্টে দেওয়া, বা কেমন করে তোমরা জিনিসটাকে করো? না দেখো, কুকিংটা কি বলতো, এইটা হয়তো যারা একটু এক্সপিরিয়েন্স শেফ রয়েছেন তারা হয়তো এই কথাটাই আমার ডিনাই করতে পারে। আমার যেটা পার্সোনালি মনে হয়, রান্না সেই অর্থে তো কবে শেখানো যায় না। প্রথমত যে রান্না যে ভালো করবে তাকে খাদ্যরসিক হতে হবে, তাকে খাবারের টেস্ট বুঝতে হবে, আর সেইটাকে তার ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, বেসিক যে জিনিসগুলো আমরা প্রফেশনাল কিচেনে যেটা আমরা শিখি, সেটা হলো কুকিং, সেটা হলো তোমার কাটিং করো, ক্লিনিং করা, সেগ্রিগেট করা, বা একটা সসের বেস বানানো। এই বেস জিনিসগুলো তোমার শিখতে হবে। সেটা তুমি খুব স্বাভাবিকভাবে ইউটিউবের মাধ্যমে খুব ইজিলি শিখতে পারো, বিভিন্ন জায়গা থেকে শিখতে পারো। নো ম্যাটার তোমাকে কোনো কুলিনারি ইনস্টিটিউটে জয়েন করতে হবে, বাট যে প্র্যাকটিসটা করতে হবে সেটা তোমার কাজের থেকেই করতে হবে। তো এই বেসিক জিনিসগুলো তুমি যেই শিখে যাবে, এইবার তোমার হাতে খেলা। হ্যাঁ, তুমি স্বাদটা বুঝে গেলে যে এই পার্টিকুলারলি এই খাবারটার পেছনে কোন মশলাটা দিলে এই খাবারটার ফ্লেভারটা একটু ভালো ব্যালেন্স হবে। যেরকম একটা জায়গায় অনেকে বলে যে মাটনে বেশি আদা দিতে হয় বা চিকেনে বেশি রসুন দিতে হয়, এরকম একটা রেশিও, এরকম কোনো রেশিও নেই। ধরো তুমি আদরাকি মাটন বানাচ্ছ, সেখানে কিসের ফ্লেভারটা খুলে আসবে? আদা ফ্লেভার। বা ধরো তুমি লেসনি চিকেন বানাচ্ছ, সেইখানে তোমার কি রসুনের ফ্লেভার খুলবে। আবার ধরো আদরাকি মুরগ বানাচ্ছ, তখন আবার আদার ফ্লেভারটা বার করবে। তো তোমার ডিশ যেরকম সেই অনুযায়ী তুমি আস্তে আস্তে ব্যাপারগুলোকে চেঞ্জেস করতে পারো। আর এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই বা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এইটাই এরকম। এইটা যদি থাকতো তাহলে হয়তো আমাদের রসগোল্লাও আমরা পেতাম না, তাহলে হয়তো আমরা ছেনাপোড়াও পেতাম না। যত ভালো ভালো ইনভেনশন এই পৃথিবীতে হয়েছে খাবারের দিক থেকে বেশিরভাগ বন থেকে হয়েছে। এবার তুমি প্রথমে তো আমাকে বলো যে কোন খাবার প্রথম তোমাকে ভালো লেগেছিল বা এইটার দিকে এনে যে যেমন ভিগান ব্যক্তি যারা আছে তারা একটু অফেন্ড হতে পারে, কিন্তু কি করবো, আমরা অত ভালো ব্যক্তি না, কেউই অতটাও ভালো ব্যক্তি না। সবাই যেরকম বলে আমি খুব ভালো, কেউ একটু পাপ করে নিজের মধ্যে রেখে দেয়। তো পশু পাখির মধ্যে অত্যাচার হয়, যেটা আমরা মানি, যদি ছাড়তে হয় ছাড়বো, আর্টিফিশিয়াল মিট আসুক আমরা স্বেচ্ছায় ছেড়ে দেবো। তো আমাদের যেমন খুব ভালো লাগে যে হাসির মানুষের একটা বিষয় খুব ভালো লাগে, আর কেউ যে কোনো জিনিস ভালো লাগতে পারে। নিরামিষের মধ্যে বলতে গেলে পনিরের সুন্দর তরকারি, আমরা যেটা জানি একটা সাধারণ দৃষ্টিভঙ্গি। তোমাকে কোন জিনিসটা টেনেছিল? এমনি আমি মাছ খুব একটা ভালো খাই, তোমাকে কোন জিনিসটা ভালো বেশি টেনেছিল সব থেকে? আমার দেখো, যতগুলো খাবার তুমি আনহেলদি, যতগুলো ফুড তুমি জানো, বেশিরভাগ খাবার আমার ভালো লাগে। সেটা তেলে ভাজা, আনহেলদি তেলে ভাজা কি আছে, তেলে ভাজা, বেশি করে মশলা, বেশি করে ঘি। খাবার খেয়ে যতক্ষণ আমার আত্মা তৃপ্তি না হচ্ছে সেটাকে আমি টেস্টি খাবার বলে মনে করি না। খাবার খেয়ে যেন মানে মনে খুশি চলে আসে, একদম তেল ঘি বাটার দিয়ে আমি খাবো কম, আমি কন্ট্রোল করবো। আমি ডেলি হয়তো খাবো না, বাট আমি যেদিন খাবো সেই দিন আমি থামবো না। আমার মিষ্টি চাই একদম রসে ডোবানো, কোনো হেলদি কিছু না, কোনো ল্যাকটোজ ফ্রি মিল্ক না, একদম দুধ। তারপরে তুমি যদি বলো কোনো ঘি, একদম প্রপার ঘি চাই আমার, কোনো রিফাইন্ড খুব সুন্দর কিছু চাই না, একদম প্রপার যেটা রয়েছে, একদম চিনি, কোনো স্টেভিয়া সুগার ফ্রি কিছু না, আমার সুগার হোক, কিন্তু একদম খাবারে যখন আমি খাচ্ছি তখন আমার টেস্ট চাই। কারণ টেস্টটা তোমার কি বলতো, কেন একটা জিনিস দেখবে সবাই বলে টেস্টি খাবার কেন আনহেলদি হয়, বেশিরভাগ মানুষ এটা বেশি ক্যালোরি খায় বলে না। এইটার কারণ হলো কোনো খাবারটাকে তুমি কখন টেস্টি বলবে, তার কারণটা
কোনো খাবার আমাদের শরীর, আমাদের যে জীব রয়েছে তার মধ্যে রয়েছে 7 করণ। ঝালটা কিন্তু কোনো স্বাদ নয়, আমরা জানি। মিষ্টি, তেতো, নোনতা এরকম ঝাল একটু পুড়ে যায়। ঝাল, হ্যাঁ, ঝাল একটা অনুভব, ঝালটা কোনো স্বাদ নয়। আমাদের ধরো মিষ্টি, তেতো, নোনতা এই সব ধরনের টেস্ট বার্ডস আমাদের মধ্যে রয়েছে। এবার যেই খাবারটা এই যে টেস্ট বার্ডস গুলো রয়েছে এগুলোকে সব থেকে বেশি বলতে পারো অ্যাক্টিভ করতে পারবে, বা এগুলোকে সব থেকে বেশি পোক করতে পারবে, তত বেশি তোমার খাবারের স্বাদটা আসবে। যে কোনো খাবার, ধরো কোনো খাবারে খুব যখনই বেশি চিনি বা বেশি সল্ট থাকবে, তুমি মিষ্টিটা বেশি অনুভব করছো, মানে যত ইন্টেন্স হবে তোমার ফ্লেভারটা ততই তোমার খাবারটা টেস্টি লাগবে। তার জন্যই একটা নর্মাল সিদ্ধ তোমার টেস্ট লাগে না, মশলা দেওয়াটা টেস্ট লাগে, কারণ ওটা তোমার বেশি পরিমাণে স্বাদ গুলোকে ওয়েল ব্যালেন্সড ভাবে ট্রিগার করছে। তাই জন্যই একটা খাবারের স্বাদ হয়। এবার তুমি যদি খুব ভালো করে ভাবো এই ট্রিগার গুলো করার উপায় কি, এই ফ্লেভার গুলোকে এনহ্যান্স করতে হবে, যেগুলো হচ্ছে নোনতা, ঝাল, মিষ্টি। এই জিনিসগুলোকে তুমি যখন ট্রিগার করবে, কি দিয়ে ট্রিগার করবে? নোনতা ট্রিগার করলে তোমার বেশি নুন দিতে হবে, মিষ্টি ট্রিগার করতে গেলে তোমার বেশি সুইট দিতে হবে, মশলাদার যদি তুমি করতে চাও তাহলে তোমাকে সব রকম মশলা, তুমি যত পরিমাণে মশলা, তেল, ঘি এই সমস্ত জিনিস দেবে, জিনিসটা তত বেশি টেস্টি হবে। আর একটা জিনিস দেখি আমি এখনকার টাইমে খুব চলে, যে তেলের তো কোনো স্বাদ হয় না, খাবার তেল দিয়ে ভাজলে ওটাতেও কোনো স্বাদ নেই, তোমরা তেল ছাড়াও রান্না করলে একই স্বাদ আসবে। তো দেখছি অনেক শিক্ষিত মানুষও বলেন, কিভাবে বলেন আমি জানি না, তেলের নিজস্ব কোনো স্বাদ না থাকতে পারে, কিন্তু তেলের মধ্যে যখন আমরা কোনো মিট বা কোনো মাছ বা কোনো প্রোটিন কুক করি, এখানে একটা রিয়াকশন হয় যেটাকে আমরা বলি মিলার্ড রিয়াকশন। এই রিয়াকশনটার তোমার যে নিয়ম, এটার কাজ হচ্ছে যখনই এই সারফেসটার সাথে, এই গরম তেলের সাথে এটা রিয়াক্ট করে, ওই সারফেসটার ফ্লেভারটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তার জন্যই তোমার নুন দেওয়া সিদ্ধ মাছ খেতে টেস্টি লাগে না, বাট একটা ভাজা মাছ টেস্টি লাগে। তুমি যদি সাদা তেলে মাছ ভাজছো, সাদা তেল তুমি টেস্ট করবে, কোনো টেস্ট নেই। তাহলে সিদ্ধ মাছ আর ভাজা মাছের স্বাদ এক হওয়ার কথা, ওইটার তো কোনো টেস্ট নেই। তাহলে কেন টেস্ট আসছে? তার কারণ হচ্ছে মিলার্ড রিয়াকশন। হ্যাঁ, তুমি যদি হেলথ ওয়াইজ বলো, হ্যাঁ আমি হেলদি খাবার চাই, আমি তেল ছাড়া খাবার চাই, 100% তার উপায় আছে। বাট এইটা বলা যে তেল ছাড়াও তুমি তেলের মতোই স্বাদ পাবে, এটা পসিবল নয়। এমনি এই ব্যাপারে একটা যদি কোনো একটা পডকাস্টে আমরা দেখেছিলাম, উনি বলছিল কি যত রান্না খাবার কম খাবে তত বেশি বছর বাঁচবে। আরেকটা আমাদের ক্লাস 10-এ মনে হয় ছিল, কনি বলে একটা উপন্যাস ছিল, সেখানেও ক্ষিতিশ ভদ্রলোক উনি বলছিল কি প্রত্যেকটা এই মশলা জাতীয় খাবো, বিয়ে বাড়ির খাওয়া তোমার আয়ু 1 দিন না 1 মাস কেমন কমিয়ে দেয়। এরকম কি মতামত মনে করো? দেখো, আমি 90 বছর ওটস খেয়ে বাঁচার থেকে 60 বছর বিরিয়ানি খেয়ে বাঁচতে বেশি পছন্দ করি। একদম সুইট এন্ড সাউন্ড, ছোট কথা। অবশ্যই। আচ্ছা, ডেফিনেটলি এটা মানে এরকম না আমি বলছি তোমরা আনহেলদি খাও, মডারেট খাও। ফুড হ্যাবিট নিজের নিজের চয়েসের, মডারেট খাও। তুমি উইকলি 1 দিন 2 দিন খেতেই পারো ভাই। বাটার চিকেন না খেয়ে আমি মারা যাবো, এটা তো ভাবলেই আমার শরীর খারাপ লাগে। বিরিয়ানি না খেয়ে, মায়ের হাতে বড় লুচি তার সাথে আলুর দম, এগুলো না খেয়ে আমি মারা যাবো, আমার জীবন বৃথা। তুমি কি করবে? বাট মডারেট খাও, বেশিরভাগ সময়টা ঘরের রান্না পারলে খাও, বাকিটা আমি এনজয় করো, কি আছে, আমরা তো আছি তোমাদের জন্য। অবশ্যই। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন থাকবে যে তুমি যখন তুমি বললে এক্সপেরিমেন্ট অনেক কিছু এটা থেকে নিতে পারবে, তুমি কোন দুটো বানিয়ে, যেহেতু তোমার কারণ চ্যানেল রয়েছে হিন্দিতে বাংলাতে, অবশ্যই সেটা একে তো কোলাবোরেশনে দিয়ে দেবো, লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশনে। তুমি কোন কম্বিনেশন গুলো প্রথমে সহজ গুলো বলো, যে এইটার থেকে এটা পাল্টে, তারপর তোমার নিজের কোনো ডিশ থাকলে বলতে পারো। নিজের কোনো ডিশ এই উইকেই যেমন একটা আমি আনছি, চিকেন ইডলি। যা এতক্ষণ তেল নিয়ে কথা বললাম, এই ডিশটা আমার তেল ছাড়াই ডিশ। তো যারা কেউ যদি হেলদি ভার্সন চাও, তো আমি অ্যাকচুয়ালি মিন্স চিকেন দিয়ে একটা ইডলি ফর্ম, মানে ইডলি স্টিমারে ওটাকে স্টিম করেছে, ওর মধ্যে মশালা দিয়ে, মানে বেসিক্যালি ওটা একটা স্টিম ইডলি, বা অ্যাকচুয়ালি ওটা একটা চিকেনের তৈরি, বাট শেপটা ইডলি। তো এটাকেও একটা হেলদি অপশনস খেতে পারো। তো চিকেনটাকে আমি ম্যাশ করে ওর মধ্যে মশলা দিয়ে, খুব ইজি, সেটাকে তুমি বল মতো বানিয়ে জাস্ট হালকা একটু অয়েল বা বাটার ব্রাশ করে ওই ইডলি স্টিমারের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না করো। ইডলির যে স্টিমার হয় না, ইডলির যে উপরে লেয়ার ওটা দেবো, ইডলির যে লেয়ার না, চালের লেয়ার। আচ্ছা, মানে নামে ইডলি, চালের, জাস্ট শেপটা ইডলি। আচ্ছা, বাট ওটা কমপ্লিটলি চিকেনের একটা ডিশ। কেউ যদি হেলদি, কারণ আমি এতক্ষণ সবাইকে বললাম তেল ঝাল মশলা খাও, না আমি হেলদি অপশনসও বানাতে পারি। তো ওটা একটা হেলদি ভার্সন, এটা আমি নতুন এই উইকে করছি। আর এখনো তো শিখছি, একটু শিখি না, আর এখন অনেক শেখা বাকি। এখন যদি আমি সবকিছু এত ডিটেলসে বলে কনফিডেন্টলি বলতে পারি, এটা আমার মনে হয় না ঠিক হবে। আমার জার্নি তো সবে শুরু হয়েছে, কয়েক বছর কাজ হয়েছে,
এখন ক্রুজে রয়েছে। আর আমি আজকে তোমার থেকেও অনেক কিছু শিখলাম এই কিভাবে, যেহেতু আমার এই একদম নতুন স্টার্ট করেছি আমি ইউটিউব চ্যানেল বাংলাটা, তোমার থেকেও অনেক কিছু শিখলাম, এগুলো আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। সেটাই শেখা সবার, তো সবার থেকে কিছু না কিছু তো শেখাতে যাই। আচ্ছা তাহলে তুমি বলবো যাই হোক একটা ইয়ে থাকলো, এটা তো তাহলে তোমার কাছ থেকে পরে আমি শুনে নেবো যখন আর বেশি করে বানিয়ে নেবো। একদম একদম, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে দেখে নেবে, অবশ্যই অবশ্যই পুরো ডিটেলসে দেওয়া আছে। এমনি তুমি যেহেতু একটা জিনিস আমরা মিক্স করি, যেহেতু আলাদা আলাদা করে আমরা আলোচনা করবো মিক্স করতে, তো তুমি যখন আলাদা আলাদা জায়গায় যাও সেখানে থাকলে না থাকলে বা তোমার অনেক দেশের লোকের সাথে বন্ধুত্ব হয়েছে ক্রুজে, হ্যাঁ, তো তাদের কাছ থেকে রান্নার এমন কোনো পথ শেখো যে এগুলো তো আমাদের ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলো দিয়েও করা যেত, আমরা করি না কেন? খুব সুন্দর কোশ্চেনটা করেছো, এটার জন্য আমাকে একটু ভাবতে হবে। যেহেতু এত, কারণ আমাদের জাহাজে 60 ধরনের ন্যাশনালিটির লোক কাজ করে, কখনো তো আলোচনায় বসে আমাদের যেরকম আফ্রিকা একটা বাপ বলে একটা খাবার আছে সুন্দর, যেটা বলে চাল দিয়ে এরকম বানায়, ওই খাবারটা আমি খেয়েছি। তোমার নাসি গোরেং বলে আবার একটা খাবার রয়েছে তোমার ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ওইখানে ওই খাবারটাও আমি টেস্ট করেছি। খুব ইন্টেন্স ফ্লেভার যদি বলো, আমাদের প্যালেট অনুযায়ী যেহেতু আমরা এত মশলাদার খাবার খেয়ে পছন্দ করি, আমাদের কোরিয়ান খাবারটা কিন্তু খুব ভালো লাগে। কোরিয়ানে একটা যে চিলি পেস্ট হয় সেটাকে বলা হয় গোচুজাং পেস্ট, গোচুজাং পেস্ট বলা হয় চিলি পেস্ট। ওখানে বিভিন্ন সোয়া সস, বিন পেস্ট হয়, তারপরে এই পেস্ট গুলোই দিয়ে ওরা মেন চাটনি বা সসটা তৈরি করে। এবং তুমি দেখবে আমাদের নর্মাল যে লঙ্কা বাটার থেকে ওই গোচুজাঙের কিন্তু একটা অদ্ভুত ফ্লেভার থাকে, কারণ ওর মধ্যে সামান্য পরিমাণে জিনা মোটো মোটো দিয়ে ওরা ওটাকে পুরো বানায়। তো ওই জিনিসটা আমার অদ্ভুত লেগেছে, কারণ ওই জিনিসটা যদি আমরা ইউজ করি আমাদের খাবার অনেক টেস্টি হবে। আমাদের ধরো ইন্ডো স্টাইলিশ যে আমরা চিলি চিকেন বানাই, ওর মধ্যে সামান্য গোচুজাং পেস্ট দিয়ে দাও, দেখো তোমার স্বাদটা ওপর থেকে একদম দারুণ লাগবে, সুন্দর একটা রিফ্রেশিং টেস্ট আসবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে কোরিয়ান কুইজিন। এবং আমার এইবার লাস্ট কন্ট্রাক্টে আমি কোরিয়ান রেস্টুরেন্টেই ছিলাম, সেখানেই কাজ করেছি, তো ওই কোরিয়ান কুইজিনটাকে একটু ডিপলি জেনেছি। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আমার সব থেকে বেস্ট লেগেছে কোরিয়ান ফ্রাইড চিকেন। কোরিয়ার খুব কাছে একটা দেশ জাপান, আমি প্রতিদিন চেষ্টা করি এই দেশটা থেকে কিছু না কিছু শেখার। খাবার যেমন ওই দেশের অ্যাডেমে যেগুলো রয়েছে সেইগুলো দিয়ে ওর খাবার ইত্যাদি যত জেনেছি, এই দেশটা জানিনি। এই দেশটা আমার যাওয়া হয়নি, আমার যাওয়ার ইচ্ছা খুব রয়েছে, জানি না কবে যেতে পারবো। কিন্তু আমি যদি দেখি কোনো ক্রুজ শিপ যাচ্ছে, বন্ধু জাপানের থেকে, না জাপানিজরা সাধারণত ক্রুজ শিপে আমার দেখা হয়নি, আর আমি দেখিনি কাজ করতে। কোরিয়ান দেশে তো দেখা, হ্যাঁ কোরিয়ান কাজ করে। কেমন লোক শুধু দেখো সবাই একটা মানে কি বলবো, একটা এরকম ফ্যামিলির থেকে দূরে থাকি, তো এবার একজন অপরজনের সাহারা হই, ওইখানে কোথাও যেন এই ন্যাশনালিটি এইগুলো ভেঙে যায়। মানে আমি কোনো কন্ট্রাক্টে হয়তো থাকছি কোনো আফ্রিকানের সাথে, কোনো কন্ট্রাক্টে হয়তো থাকছি গিয়ে কোনো ইন্দোনেশিয়ানের সাথে। আমি একবারই আমার টোটাল কন্ট্রাক্টে 4-5 মাস মতো একজন ইন্ডিয়ানের মানে বাঙালির সাথে থাকার সুযোগ হয়েছিল, বাকি টাইমে আমরা এরকম সুইচ করি। তো এটা থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে, মানে ওইখানে বুঝতেই পারছো ফ্যামিলির সাথে প্রায় কত কিলোমিটার দূরে আমরা বসে আছি, তো সেইখান থেকে আর কোনো ওই ভেদাভেদটাই যেন হারিয়ে যায় কোথাও। এবার শেষ পর্যায়ে আমি করা র্যাপিড ফায়ার হবে, তুমি সুন্দর বলতে ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে তুমি যে পেশাটা বেছে নিয়েছো তাতে তোমার প্রতিনিয়ত একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তুমি তো বললেও যে নাইট স্টেও করতে দেয় না অনেক জায়গায়। এই আছো তুমি ইজিপ্টে, আজও বলা যায় না আনমেক এখান থেকে, তো নিজেকে মানে এইভাবে অ্যাডাপ্ট করে কি শিখেছো বা কি শিখতে পেরেছো বা এরকম কিছু একটা? শিখেছি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তোমাকে শিখে যেতে হবে, তোমাকে সয়ে যেতে হবে আস্তে আস্তে। তোমার ব্যাপার হলো, কারণ কলকাতাতে কাজ করে আমরা যে জিনিসটা ফেস করেছি, আমি খুব অনেস্টলি বলছি, যারা ক্রুজ শিপে জয়েনিং করতে চাও তাদের কাছে ওই কাজটা কিচ্ছু লাগবে। আর যেটা আমি এখানে একটু সরি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, যে আমাদের এই কাজটা যে শুধু এমন না যে কিচেনে কাজ হয়, শুধু কিচেনের বা সার্ভিসের বা হোটেল রিলেটেড এর কাজই ক্রুজ শিপ হয় এরকম না। তুমি যদি একটা জিম ট্রেনার হও, তুমি ক্রুজে কাজ করতে পারবে অ্যাজ এ জিম ট্রেনার। তুমি একজন স্পা থেরাপিস্ট হও, তুমি ক্রুজে কাজ করতে পারো। তুমি যে রিটেল শপে, যে আমাদের এই যে বিভিন্ন যে সুপার মার্কেট গুলোতে রিটেল হয়, ইভেন তুমি যদি রিটেল স্টোরে কাজ করো, ক্রুজের ভেতরে নিজস্ব শপিং মল থাকে, তুমি সেই রিটেলে জব করতে পারো। মানে যাবতীয় কাজ তুমি কলকাতাতে যেটা করছো, এই সেম কাজটা তুমি করতে পারো কিন্তু ক্রুজ শিপে। বেশিরভাগ কাজ, আমি সব কাজ বলবো না, বাট মোস্ট অফ দ্য কাজ, যে ছেলেটা আজকে বাদুর ঝোলা ঝুলিয়ে ডেলি ট্রেনে গিয়ে 10-15 হাজার টাকার জন্য কাজ করছে, সেই সেম কাজটা কিন্তু সে করতে পারে অ্যাটলিস্ট 10 to 15 টাইমস মোর স্যালারি। যে প্রাথমিক একটা খরচ হবে, ওটা তাও কত টাকা হতে পারে? ওইটা তাও অ্যারাউন্ড তোমার
আমি যখন পড়েছিলাম আমার টোটাল অ্যারাউন্ড 60,000 to 70,000 লেগেছিল। এবার আমার কোর্সে আমি এটার পুরো ক্যালকুলেশন করে দিয়েছি তখনকার সময়, যে মোর অরলেস কত লাগবে, কোন খাতে কতটা করতে হবে, আর প্র্যাকটিক্যালি কোথায় করবে না এটাও আমি মেনশন করে দিয়েছি, কোথায় প্রয়োজন নেই। কারণ তোমাকে অনেকভাবে প্রভোগ করবে, যেহেতু তোমাকে যে কনসালটেন্সি জয়েন করাবে তাদেরও তো একটা রোজগারের জায়গা থাকে। তো সেইখানে যদি তারা কোনোভাবে কিছু প্রভোগ করে, সেই জায়গাতেও কোন প্রভোকেশন গুলোতে যাবে না, সেই ব্যাপারগুলো আমি ওখানে মেনশন করেছি। বাট মোর অরলেস এরকমই লাগে। মানে বেশিরভাগ কাজ যেগুলো কলকাতাতে হচ্ছে আজকালকার টাইমে, সেটা সিকিউরিটি বলো, সিকিউরিটি গার্ডের যে জব হয়, ক্লিনিং যে জব হয়, তারপর তোমার স্টোর পিক আপের যে জব হয়, যে স্টোরের যে লজিস্টিক জব হয়, ওই লজিস্টিক জবও কিন্তু এই সমস্ত কাজ, কারণ ওটা তো একটা প্র্যাকটিক্যালি একটা শহর, মানে ওর ভেতরে রেস্টুরেন্ট রয়েছে, ক্যাসিনো রয়েছে, তারপরে তোমার বার রয়েছে, সুইমিং পুল রয়েছে, যারা সুইমিং পুলে যারা সাঁতার ভালো জানো সুইমিং পুল অ্যাটেন্ডেন্টও জয়েন করতে পারো, জিম রয়েছে, স্পা রয়েছে, মানে এটা একটা কমপ্লিট শহর। মানে যা যা কাজ তুমি কলকাতাতে করছো তুমি দেখবে বেশিরভাগ কাজ ওখানে রয়েছে। তোমাকে যে শুধু সঠিক ওয়েটা জেনে এগোতে হবে। বা কারো যদি শুধু পয়সা লাগে, একদম কাঁচা ভাবে কথা বলছি, শুধু পয়সা লাগে, কাজটা এগোনোর ইচ্ছা নেই, সে কদিন কাজ করে অনেক টাকা ইনকাম করেও নিজের কিছু কাজ করছে। যারা এন্টারপ্রেনার হতে যায় তার জন্য বেস্ট, কারণ তুমি আমার টাকা খুব কম সময় লাগবে, আমার খুব কম সময় লাগবে এটা তোমাকে। কারণ আমি তোমাকে বলছি 2019-এ আমি 2018 থেকে 19 ওই টাইমে আমি শুরু করেছিলাম একটা রেস্টুরেন্ট আর একটা ক্লাউড কিচেন, এবং সেটা 1 থেকে 1.5 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। যেহেতু এই মোটিভেশনাল ভিডিও থেকে খুব মোটিভেট হয়ে গেছিলাম যে দুনিয়া জয় করে নেবো, বাট যখন অ্যাকচুয়ালি নামলাম বুঝলাম ব্যাপারটা এতটা ইজি নয়। সো শুধু প্রোডাক্টটাকে ভালো করলেই যে তোমার বিজনেসটা খুব র্যাপিডলি গ্রো করবে এরকম কোনো মানে নেই। আমরা মেন জিনিস মার্কেটিংটাই ফেল করে গেছিলাম। আমরা মার্কেটিং করিনি। যদি ছোট করে বলতে যাও, আমরা মার্কেটিং করিনি, মানে ফেল করেছিলাম বলতে আমরা মার্কেটিং জিনিসটা কি হয় করে জানবো তোমার খাবার ভালো। হ্যাঁ, এই জিনিসটাই তখন মাথার থেকে, তখন বয়সটাও কম ছিল, তখন মানে একটা হয় যে তৈরি হয় যে করেই নেবো একটা, বাট রিয়েলিটিটা খুব বাজেভাবে হিট করলো। আর আমার যা সেভিংস ছিল, মানে খুব সামান্যই সেভিংস হয়েছিল। আমার স্যালারি ফার্স্ট টাইমে কলকাতাতে আমার 13,800 টাকা মাইনে ছিল। আমি 19 বছর বয়সে কাজ শুরু করবো, মানে জাস্ট কলেজ ফিনিশ হয়, আমি কলেজের ইন্টারভিউ থেকেই পেয়ে যাই, তো জাস্ট কলেজ ফিনিশ হয়। ইভেন একটা দুটো আমাদের যে ট্যুরিজমের এক্সামটা ওটা বাকি হয়েছিল, আমি জয়েন করার পরে মাঝখানে এক্সাম দিতে গেছিলাম। তো ওইটা ধরে নাও ওই 20 বছর বয়সের পর থেকে, 19 বছর আমি জয়েন করেছিলাম, 20-21 বছর ওই সময়টা আমি শুরু করলাম ব্যবসাটা। খুব বাজেভাবে ড্রেন হয়ে গেছিলাম আমি, আর আমার যারা পার্টনার ছিল, আমাদের যা সেভিংস ছিল সব আউট, প্লাস প্রচন্ড এদিক ওদিক থেকে ধার। মানে তখন একটা ইচ্ছা যে করে ফেলবো, বাট অ্যাকচুয়ালি যে আমি তলা নিতে যাচ্ছি বুঝতে পারছি না। এবং দেখলাম 2022-এর শুরুর দিকে আমার হাতে কোনো টাকা নেই, আমার বিজনেস চলছে না, প্লাস আমার কাছে তখনকারটা হবে আমার আর আমার বন্ধুর কাছে প্রায় 10 লাখ টাকার দেন ওই টাইমে। এই জায়গাটা থেকে আমাকে একদম বাটারের মতো স্মুথলি বার করেছে, সেটা হচ্ছে ক্রুজ। হ্যাঁ, যাওয়ার আগে আমার বাবা আমাকে এই জয়নিং এর আগে হেল্প করেছিল, কারণ না হলে আমি তখন ড্রেন, মানে কিভাবে কাজে যাওয়ার জন্য যে খরচাটা লাগবে সেটাও আমার কাছে ছিল না। তো সেইটা কোনো রকমে বাবা হেল্প করেছিল, আমি জোগাড় টোগাড় করে চলে গেছিলাম। দ্য মোমেন্ট আমি ওখানে গেলাম, আমি 1 বছরের মধ্যে আমার সমস্ত ডেট, আমার বন্ধু আর আমি, আমাদের সমস্ত ডেট ক্লিয়ার হয়ে গেল। আমি ফিরে এসে আমার ইউটিউব চ্যানেলের যে স্টুডিও ফুডিও হয় সবগুলো বানাই। তো এই কাজটা যারা এন্টারপ্রেনার হতে চাও বলবো, তোমার কাছে আইডিয়া তো আছে, তুমি 4 থেকে 5টা বছর কষ্ট করে ক্যাপিটালটা নিয়ে আসো। যখন তুমি কষ্ট করে রোজগার করবে না, তখন তোমার খরচা করতে তখন বুঝে খরচা করবো যে হ্যাঁ একবারে পুরো করবো না, একবারে পুরো করবো না। না, অদ্ভুত এক সমাবর্তন যে আমি তোমার কাছে ইউটিউবের কথাই বলতাম, শেষে ওইটা দিয়ে শেষ করলে যে ওই টাকাটা দিয়ে তুমি ইউটিউবে করে যাও। তুমি ক্রুজে এত স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করছো, একটা ভালো রোজগার করছো, নিজের চালানোর মতো, ভবিষ্যতে অন্য কিছুও করতে পারো ততটাও রাখছো, তারপরে তুমি ইউটিউবে কেন নিজের জিনিসটা রাখতে গেলে? কোন কারণ বিশেষ? খুঁজবি আর কি বলবো, এটাই তো করার নেই। মানে আমি যারা আমাকে দেখে তারা বলে তোর কি প্রয়োজন আছে, 2 মাস আয় ঘোর ফের, ভালো লাগে না, মনে হয় কি করবো বসে থেকে। মানে ঘুরলাম আমি তো, কারণ আমার কাজটাই আমার কাইন্ড অফ ভ্যাকেশন। আমি সেখানে যাচ্ছি, সমস্ত দেশটা সবকিছুই ঘুরে আসছি, এখানে এসে একটু চেনা পরিচিতদের বাড়িতে কিছুদিন ঘুরে টুরে এলাম, দ্যাটস ইট। তারপরে তো আমি বসেই থাকলাম। আর আমার কুকিং করতে ভালো লাগে, আমার সারাক্ষণ আমার রান্না করতে ভালো লাগে। তুমি বলো আমি এখন এখানে রান্না করে দেবো, আমার রান্না করতে খুব ভালো লাগে। তো তার জন্যই ভাবলাম যখন এটা করছি তাহলে ক্যামেরার সামনেই করি। মানে বাড়িতে এলেও আমি রান্না টুকটাক করি, মানে আমার ভালো লাগে রান্নাটা করতে, এবং যখন করছি তাহলে দুটো ক্যামেরা অন করেই করি। তুমি এমন লোক, স্যারও এমন লোক, মনে হয় যেন তোমাদের সাথে
ভালো পিকনিক হতে পারে, খুব সুন্দর। অবশ্যই পরের বার আসলে নিশ্চয়ই ভেবে দেখো, করতে পারি সবাই মিলে। এমনি তুমি কোর্সের কথাটা বললে, আমি চারপাশে প্রচুর এমন কোর্স দেখি, যেমন সেটাকে না আমাকে একদম আমি মানে একটু সত্যি কথা বলতে ভালোবাসি, এগুলোকে এমএলএম কোর্স আমার মনে হয়। যেমন প্রত্যেকটা কোর্স শুধু এমএলএম বলে না, এমএলএম বলছি যেমন একটা রেফারেন্স সিস্টেম, রেফারেন্স না বলছিলাম যে কেউ যা শিখাচ্ছে তার আমি দেখছি কি সেখানে পয়সা নেওয়ার জন্য শিখাচ্ছে। যেমন এমএলএম কোম্পানি নিজের পয়সা আদায় করেন, তো সে কোর্স বেচছে পাইথন আজকে শিখে না ভাই, এখন পাইথনের যুগ চলে গেছে, এখন এর যুগ এসছে, তুমি এখন এসে বেঁচে ওদের লুটার জন্য এসছে। তোমার প্রশ্নের কথা আমি ভেবে বলছি, আচ্ছা যে পথটা কেউ জানে না সেটা ওখান থেকে জেনে বা তোমার মারফতি কোর্সের পরে তো তোমার কাছে আসলে সবচেয়ে সুবিধা হবে যে দাদা এটা একটু যদি দেখে দাও কি করতে হবে, তো সে অনায়াসে কাজটা চলে যেতে পারছে। তো এই কোর্সটা নিয়ে যেটা আমার প্রশ্ন, যে এই জাতীয় কোর্স, এই কোর্সটাকে যদি তুমি কোনো কথা বলো যে এই কোর্স গুলো সম্বন্ধে কি ভুল ধারণা থাকে যেটা তোমার ওই কোর্সে নেই, সেটা যদি যেটা হলো প্রথমত এই কোর্সে আমার কোনো রেফারেন্স সিস্টেমই নেই, যে তুমি কাউকে রেফার করলে তুমি ডিসকাউন্ট পাবে এরকম কোনো ব্যাপারই নেই, আমি এরকম কোনো সিস্টেমই রাখি। আর দ্বিতীয়ত হচ্ছে টাকাটা রাখার একটাই কারণ দাদা, তুমি দেখবে যেই জিনিসটা তুমি খুব ইজিলি পেয়ে যাও না তার তুমি ভ্যালু করবে না। তুমি যদি ফ্রিতে একটা কোনো জিনিস পাও, জিনিসটাকে না তুমি ধৈর্য ধরে দেখবে, কারণ কোর্সটা টোটাল অ্যারাউন্ড 4 ঘন্টার কোর্স রয়েছে। 4 ঘন্টার কোর্স রয়েছে, তার মধ্যে 6খানা পিডিএফ আমি দিয়েছি, কি ইন্টারভিউ কিভাবে দেবে, কি কি কোশ্চেন আসতে পারে, এই সমস্ত কিছু দেওয়া রয়েছে, কস্ট প্রজেকশন দেওয়া রয়েছে। আর যে কোর্সটা আমি করেছি আমি কিন্তু রিয়েল লাইফ বেস করেছি, মানে ওইখানে অনলাইন দেওয়ার প্রসেস আমি দেখাইনি। আমি কেন দেখাবো, তার জন্য আমি কেন চার্জ করবো? অনলাইনে কিভাবে তুমি জয়েন করতে পারো এই জিনিসটা তোমার, তুমি এখনই নেটে যাও, হাজার হাজার উপায় রয়েছে, প্রচুর, তাতে লাখ লাখ ভিউ করছে, লাখ লাখ অ্যাপ্লিকেশনও করছে, কিন্তু ফার্স্ট জয়েনাররা কজন সেখান থেকে ক্র্যাক করতে পারছে। তো এই কোর্সটা আমি ডিজাইন করেছি একদম পার্সোনাল রেফারেন্স থেকে, যে কিভাবে তুমি একজন মানুষ হিসাবে, ইন্ডিভিজুয়াল হিসাবে কি কি প্রবলেম ফেস করবে আর কিভাবে করবে। আর প্রথমত যেটা বলেছিলাম যে এইটার জন্য যদি আমি চার্জ না করি, আমি তোমাকে বলছি আমাদের ছেলেদের মধ্যে, বা আমি যখন একটু ইয়াং এজের ছিলাম বা যেই এজেরই হই না কেন, যদি কোনো একটা জিনিসের পেছনে প্রাইস না পে করি না, সেই জিনিসটার প্রতি আমার 4 ঘন্টা বসে আমি করতে পারবো না কোর্সটা। আর দ্বিতীয়ত হচ্ছে এই কোর্সটায় আমি কোনো রকম রেফারেল সিস্টেম বলো বা কোনো রকম কি বলে তোমাকে আরো 3 জনকে আনতে হবে, নো সিস্টেম, সিম্পল যাও কোর্সটা কমপ্লিট করো, আর কোর্সটা কমপ্লিট করে কাজটা পাও, এইটা মেন। কাজটা যে করে হোক জোগাড় করো, অ্যাটলিস্ট ট্রাই করো, হয়ে যাবে। 3 মাস ট্রাই করবে, 6 মাস ট্রাই করবে, হবে না বলে এরকম কিচ্ছু নেই। আর আমি আবারও হবে, কারণ তার তো সেই বিষয়ে এক্সপার্টিসও থাকা দরকার, এক্সপার্টিস থাকার 100% দরকার। কিন্তু তুমি ধরো এরকম অনেক পজিশন আছে জিরো এক্সপিরিয়েন্সও তো হয়, ক্লিনিং করে, তাদের জন্য কিন্তু সেরকম স্পেশালাইজড কোনো কোর্স হয় না। ইভেন তুমি যদি মাধ্যমিক পাস হও তাহলেও কিন্তু তুমি চাকরিটা পেতে পারবে, ওখানে গিয়ে ট্রেনিং হয়ে যাবে, ওখানে গিয়ে তোমাকে ট্রেন করে দেবে। এবং আমাকে একটা খুব গর্বের সাথে একটা কথা বলছি তোমাকে, এই ক্রুজ শিপের একটা সিস্টেম আছে যেটা খুব সুবিধাজনক। আমার যিনি শেফ, মানে আমার যিনি হেড, যার আন্ডারে আমি কাজ করি, তিনি একজন বাঙালি, এবং তিনি জয়েন করেছিলেন একজন যারা গ্যালি ক্লিনিং হয় না, মানে বাসন টাসুন যারা পরিষ্কার করেন, ইউটেন্সিল গ্যালি ক্লিনিং করেন, সেই হিসাবে জয়েন করেছিলেন। তিনি আজকে ভার্জিন ভয়েসেস এর মতো একটা কোম্পানির একজন সিনিয়র শেফ। মাস গেলে সে এখন 8 থেকে 9 লাখ টাকাতে স্যালারি রয়েছে উইদাউট ট্যাক্স, যেহেতু শিপে ট্যাক্স হয় না। বাট তার শুরুটা এরকম, তোমাকে চেষ্টা করতে হবে দাদা। অন্যান্য কারণ মানুষ, তুমি দেখো একটা ইউপিএসসি আইপিএস এই চাকরির জন্য মানুষ কি লেভেলের পরিশ্রম করে। এবার সত্যি কথা বলতে এই চাকরিগুলোর মতো যদি বলো সম্মানের দিক থেকে ডিপেন্ড করে, আমি কখনোই বলবো না একজন ক্রুজ শিপ কর্মচারী একজন আইপিএস এর অফিসারের সমান, আমি একদম বলছি না। কিন্তু এই কোর্সটা করা আমার মাস ছেলেদের জন্য, বেশিরভাগ ছেলেদের জন্য, সবাই জুয়েল হয় না। আমি নিজে খুব দাদাও খুব ভালো করে জানে আমার একাডেমিক পড়াশোনা অবস্থা কিরকম। আমি প্রচন্ড ভাবে একজন ব্যাক বেঞ্চার, প্লাস বাংলা মিডিয়াম কলেজে, বাংলা মিডিয়াম স্কুলে। তো তার জন্য আমি বলছি, আমি চাইছি যে তোমরা এগো, আমি তোমাকে সব রাস্তা একদম অথেন্টিক রাস্তা বলে দিয়েছি, ইউ টেক দ্য ফার্স্ট স্টেপ, তুমি যাও, তুমি পেয়ে যাবে রাস্তা, এমন কিচ্ছু ডিফিকাল্ট। এবং সত্যি কথা বলতে সবাই যদি পড়াশোনা করে বাকি কাজগুলো কে করবে, রেস তো ভেঙে পড়বে। অবশ্যই একটা ভালো উত্তর পেলাম। এবং শেষে যে প্রশ্নটাতে শেষ করতে চাইবো আপাতত, কারণ একটা পডকাস্টের টাইম লিমিট থাকে, অবশ্যই তোমার সাথে পরে বলবো, যে তুমি বললে যে হিন্দি চ্যানেলটা তুমি অনেকদিন খুলেছিলে, বাংলা চ্যানেলে তুমি কি একই জিনিস আনবে বা সেরকম কিছু, অথবা বাংলা চ্যানেল তো আমার স্টার্ট হয়ে গেছে, আর একই জিনিস আসছে, ভিডিওস একই আসছে, বাট আমি ডাবিংটা এখানে আলাদা করে করছি আর কিছু ভিজুয়ালস ডিফারেন্স রাখছি। মানে আমি যেটা আমি দেখেছি হিন্দি চ্যানেলে, যাই হোক, মানে
ইউটিউব যাদের দাঁড়িয়েছে এইটুকু বুঝেছি, তোমাকে কিছু ভ্যালু অ্যাড করতে হবে। সেই ভ্যালুটা আমি অ্যাড করতে পারছি না, কারেন্ট আমার যা ভিডিওস রয়েছে, মানে ভিডিও শুরুতে মানুষ দেখে হয়তো অতটা ইন্টারেস্ট পাচ্ছে না, সেটার উপরেই কাজ চলছে। ওয়ান সাইড ট্র্যাকিং হয়তো এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করছি। তুমি যদি শেষে এটা বলে শেষ করো যে ইউটিউবটা নতুন কি আনতে পারো বা এরকম কোনো চিন্তা শেয়ার করতে পারো। আমার একটা ইচ্ছা আছে, জানি না পারবো কিনা, তার জন্য একটু সেটা এক্সপেন্সিভ। আমার একটা পুরো ইন্ডিয়া স্ট্রিট ফুডের উপরে টোর করার ইচ্ছা রয়েছে। মানে ব্লগ টাইপের ভ্লগ, ঠিক ভ্লগ নয় বলতে পারো, আমি পুরো ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে যাব, সেইখানকার স্ট্রিট ফুড সেই মানুষগুলোর সাথে দাঁড়িয়ে বানাবো আর চলবো। অনেকটা ডকুমেন্ট, বাট এটার জন্য একটা খুব প্রচুর ক্যাপাসিটি লাগবে, বুঝতেই পারছো, এটা অনেকটা এক্সপেন্সিভ, তো আমাকে আরো কয়েকটা কন্ট্রাক্ট করে আসতে হবে তার জন্য। অবশ্যই যেটা ইচ্ছা সেটা করার জন্য কেন পরিশ্রম করবো না, লোকের ইচ্ছার জন্য এতটা করে নিজের জন্য। আজকের মতো এইটুকু শেষ করতে হবে, কিন্তু তুমি এতটা সময় দিলে তার জন্য অশেষ ধন্যবাদ। তোমাকেও থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করি এটা তোমার প্রথম পডকাস্ট, শুধুমাত্র প্রথম পডকাস্ট, শেষ পডকাস্ট না, মানে শেষ পডকাস্ট নিশ্চয়ই। তো খুবই ধন্যবাদ আবার জানাই, এবং দর্শকদের জানাই যে এরকম এপিসোড আরো দেখার জন্য একটু আমাদের সাহায্য করুন। হিন্দি চ্যানেলটা এত সুন্দর এগোচ্ছে, আপনারা বাঙালিরা এইভাবে পিছিয়ে থাকলে হবে। লোকে কথা বলে যে বাংলা আজ যা হবে, হিন্দি বলা হয় তার দুদিন বা একদিন পরে ভাবে, তো সেটা একটু ভুল প্রমাণ করুন এবং আমাদের পাশে থাকুন। শেষে নমস্কার দর্শকগুলোকে, এই বলে শেষ করছি। দেওয়ানদা আসলে এর জন্য আবার একটা ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।